Good morning, Shubprabhat. Hello and welcome everyone. This is Alamin Rahman. You are watching TWS Academy, your gateway to success. TWS আমি সকলকে স্বাগত জানাচ্ছি প্রিয় ছাত্রছাত্রীরা। আশা করছি সকলে ভালো রয়েছো এবং সুস্থ রয়েছো। আজ তোমাদের যে জিকে জিএ প্র্যাকটিস সেট নম্বর 3, তো আজকে তৃতীয় প্র্যাকটিস ক্লাসে আমি সকলকে স্বাগত জানাচ্ছি। সাউন্ড অডিও ভিডিও সব ক্লিয়ার, হোপফুলি দেখতে এবং শুনতে পাচ্ছ? অল ওকে, এভরিথিং ফাইন। চলো আজকের ক্লাসেও তোমাদের দুর্দান্ত প্র্যাকটিস করাবো এবং খেয়াল রাখবে এবং কাউন্ট করবে। কাউন্টিংটা কিন্তু ভীষণ জরুরি। আমি আগের দিনও তোমাদেরকে আমি মেনশন করেছিলাম যে তোমরা যেগুলো পারছো সেটাতে টিক, যেটা পারছো না সেটাতে ক্রস, যেটা হচ্ছে না সেটাতে ক্রস, যেটা হচ্ছে টিক, যেটা হচ্ছে টিক। এইভাবে শেষে গিয়ে ক্যালকুলেট করে নেবে যে টোটাল আমার প্রশ্ন ছিল এতটি, আমি এই কটা পেরেছি, এই কটা পারিনি। এইভাবে কিন্তু ইমপ্রুভমেন্টটা আসবে, নইলে ইমপ্রুভমেন্ট কিন্তু একদিনে হয় না। বারবার করে বলছি, এটার জন্য কিন্তু রেগুলারলি তোমাকে লেগে থাকতে হবে। চলো শুরু করব। আর একটি বিষয়, কারেন্ট অ্যাফেয়ার্সটা কিন্তু মিস করবে না। রেগুলারলি যেটা তোমাদের ওয়ে অফ সলিউশনে সকাল 6টার সময় এসে থাকে, আর ওটার যে প্লেলিস্টের লিঙ্ক সেটাও দেখবে কারেন্ট অ্যাফেয়ার্স ফোল্ডারে থাকে। আর মান্থলি মাসের শেষে যে পিডিএফটা হয়, পিডিএফটা তোমরা ব্যাচের মধ্যেই ফ্রিতে পেয়ে যাবে, নো ইস্যু। চলো শুরু করব আজকের ক্লাস। প্র্যাকটিস সেট নম্বর 3, সকলে প্রস্তুত? শুরু করি। ইয়েস, সকলে একবার ইয়েস লিখে ফেলো, শুরু করি। অলরেডি? তাহলে তো শুরু করতেই হচ্ছে, সবাই বলছে ইয়েস। তাহলে চলো দেরি কিসের, শুরু করা যাক আমাদের আজকের প্র্যাকটিস ক্লাসটি, যেখানে আমরা প্র্যাকটিস সেট নম্বর 3 তৃতীয় প্র্যাকটিস সেট নিয়ে উপস্থিত। তো ফার্স্ট কোশ্চেন অন ইওর স্ক্রিন, 1 নম্বর প্রশ্ন তোমার সামনে দেওয়া হয়েছে। প্রথম প্রশ্ন পড়ো এবং উত্তর করো, এবং প্রত্যেকে কিন্তু কাউন্টিংটা করবে। রাজ্য পাবলিক সার্ভিস কমিশনের চেয়ারম্যানকে কে নিযুক্ত করেন? দেখো দুটো প্রশ্ন, খুব পপুলার একটা প্রশ্ন। একটা হচ্ছে ইউপিএসসি, ইউপিএসসি মানে ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন। তো যদি প্রশ্ন আসে ইউপিএসসির চেয়ারম্যান ও অন্যান্য সদস্যদেরকে কে নিয়োগ করবেন, তখন উত্তর করে আসবে না রাষ্ট্রপতি হবে কারেক্ট আনসার। যে ইউপিএসসির চেয়ারম্যান ও অন্যান্য সদস্যদের রাষ্ট্রপতি নিয়োগ করবেন। আর রাজ্যের ক্ষেত্রে হয় এসপিএসসি বা স্টেট পাবলিক সার্ভিস কমিশন, তখন তাদেরকে কে নিযুক্ত করবেন? রাজ্যপাল। যদি বলো স্যার সম্প্রতিকালে কোন পরীক্ষায় এসছে, জাস্ট 2 বছর আগের এই ডাব্লিউবিসিএস প্রিলিমসের প্রশ্ন দেখো, সেখানেও এই প্রশ্নটা এসেছিল এসপিএসসি। তো কারেক্ট অ্যান্সার হবে রাজ্যপাল, অপশন নাম্বার সি। আচ্ছা, কেউ আমাকে আর্টিকেল বলতে পারবে? এটা একটা ইন্টারেস্টিং কোশ্চেন, যে আমরা এই যে বিষয়টা বললাম, এটা ভারতীয় সংবিধানের কত সংখ্যক আর্টিকেল পড়লে আমরা জানতে পারবো যে ইউপিএসসি হলে রাষ্ট্রপতি বা এসপিএসসি হলে রাজ্যপাল? ত্রিব সরকার বলছে স্যার 1 পেলাম, সুরাজও বলছে 1 পেলাম, ভেরি গুড। কাউন্টিংটা করবে না। অতনু 165 কি করে হয়? আগের দিন বহুবার বললাম 165 হচ্ছে অ্যাডভোকেট জেনারেল অফ স্টেট, রাজ্যের অ্যাডভোকেট জেনারেলের সম্পর্কে রয়েছে 165-এ, তাহলে সেটা একদমই নয়। আমি ডান দিকে তোমাদের রাইট সাইড স্ক্রিনে তোমাদের জন্য ইনফরমেশন এনেছি, তোমরা একবার মন দিয়ে ইনফরমেশনটুকু পড়ো। কি বলছে সংবিধানের ধারা, ধারা কত? 316। এর অধীনে রাজ্যের রাজ্যপাল রাজ্য পাবলিক সার্ভিস কমিশনের চেয়ারম্যান, রাজ্যের রাজ্যপাল অ্যাপয়েন্ট করবেন কাদের? রাজ্যপাল অ্যাপয়েন্ট করবেন রাজ্য পাবলিক সার্ভিস বা এসপিএসসি চেয়ারম্যান এবং অন্যান্য সদস্য। আচ্ছা, মেয়াদ কত দিনের হয় বা কার্যকালের মেয়াদ? 6 বছর। তোমরা হাইকোর্ট আর সুপ্রিম কোর্টের বিচারপতিদের রিটায়ারমেন্ট এজ মনে আছে? হাইকোর্ট, give me a minute. কি হলো? যে কথা বলছিলাম, যে হাইকোর্ট এবং সুপ্রিম কোর্টের বিচারপতিদের, হাইকোর্ট এবং সুপ্রিম কোর্ট বিচারপতিদের রিটায়ারমেন্ট এজ মনে আছে? 62 অ্যান্ড 65 আমরা অ্যান্সার করে থাকি। সিমিলারলি এসপিএসসির ক্ষেত্রে, অর্থাৎ স্টেট পাবলিক সার্ভিস কমিশনের ক্ষেত্রে, স্টেট পাবলিক সার্ভিস কমিশনের
স্টেট যে পাবলিক সার্ভিস কমিশন সেক্ষেত্রে লোয়ার ভ্যালুটা ব্যবহার করবে, অর্থাৎ 62 ব্যবহার করবে। আর ইউপিএসসি হলে সেক্ষেত্রে 65 ইউজ করবে। সেইটাই হচ্ছে এটা। অবশ্যই যেহেতু তথ্যটা আমি এখানে ডেটা এনেছি, একবার পড়ে নাও, পড়া হয়ে গেলে সকলে ইয়েস করো, এগিয়ে যাব পরবর্তী পয়েন্টে। দেখলাম ওটাই। চলো, আমি তোমাদের চ্যাটটা একটু ওপেন করে নিই, বন্ধ হয়ে গেছে, দাঁড়াও। এক মিনিট খুলে যাও। ততক্ষণে তোমরা দ্বিতীয় প্রশ্নটা করো। সেট। এই যে তোমরা প্রশ্ন কমেন্ট করো না, এই যে সব আমার সামনে আসে। যখন বসে ক্লাস করি ফোনে দেখে নিই, দেখে নাও, না যখন বসে ক্লাস করি এই যে ফোনে দেখে নিই, আর যখন আমরা দাঁড়িয়ে করি এই যে দেখতে পাচ্ছ, দেখতে পাচ্ছ এই যে আমাদের চ্যাট, এবার এটা সামনে এইভাবে রাখা থাকে, পরপর আমি সবারটা পড়তে পারি। আর যখন দাঁড়িয়ে ক্লাস হয় আমাদের সামনে তো বড় স্ক্রিন থাকে, সেখানে দেখতে পাই। চলো, বলছে নিম্নের কোথায়, খুব ভালো প্রশ্ন, না হলে ক্রস দেবে, নিজে নিজে কাউন্টিংটা কিন্তু করবে। নিম্নের কোথায় অটল বিহারী বাজপেয়ী ইনস্টিটিউট অফ মাউন্টেনিয়ারিং অ্যান্ড অ্যালাইড স্পোর্টস অবস্থিত? প্রিভিয়াস ইয়ার প্রশ্ন। সঠিক উত্তর কি হয়ে যাবে? মানালি। মানালি কোথায়? হিমাচল প্রদেশে। মানালি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। দেখো, অটল বিহারী বাজপেয়ী সম্পর্কে জেনে নাও। তিনি ছিলেন ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী। আমরা সকলেই জানি তিনি ছিলেন ফর্মার প্রাইম মিনিস্টার অফ ইন্ডিয়া। 2015 সালে তিনি কিন্তু ভারতরত্ন, ইন্ডিয়াস যে হাইয়েস্ট সিভিলিয়ান অ্যাওয়ার্ড বা ভারতের সর্বোচ্চ যে বেসামরিক সম্মাননা ভারতরত্নে সম্মানিত হন 2015 সালে। তৎকালীন রাষ্ট্রপতি কে ছিলেন? প্রণব মুখার্জি, যিনি 2019 সালে যাকেও কিন্তু ভারতরত্ন দেওয়া হয়েছিল ভারত সরকার দ্বারা। 2015 সালে ভারতের তৎকালীন রাষ্ট্রপতি প্রণব মুখার্জি দ্বারা ভারতের সর্বোচ্চ বেসামরিক সম্মাননা পুরস্কার ভারতরত্ন সম্মানে ভূষিত হয়েছিলেন। এবারে দেখো, ভারতরত্ন সম্পর্কে কতগুলো স্ট্যাটিক পয়েন্ট আমি দিয়েছি, একটু ভালো করে দেখে নাও, টু দ্য পয়েন্ট একবার বুঝে নাও নোটসটা। সেটি হচ্ছে ভারতরত্ন কি? ভারতরত্ন হচ্ছে হাইয়েস্ট সিভিলিয়ান অ্যাওয়ার্ড অফ দ্য কান্ট্রি। আমাদের দেশের সর্বোচ্চ সামরিক ক্ষেত্র নয়, বেসামরিক সম্মাননা বা অসামরিক সম্মাননা। এটা কবে চালু হয়? 1954 সালে চালু হয়েছিল। 1954 সালে প্রাপক ছিলেন 3 জন। কারা কারা? চক্র, অর্থাৎ যদি প্রশ্ন আসে প্রথম প্রাপক কারা ছিলেন, তাহলে খেয়াল রাখতে হবে এই জায়গাতেই তুমি পেয়ে যাবে প্রথম প্রাপকের নামগুলো, যে যারা যারা প্রথম পেয়েছিলেন। বেসিক্যালি এই চক্রবর্তী রাজা গোপালাচারী, সর্বপল্লী রাধাকৃষ্ণন আর স্যার সিভি রামন। তো তাঁরা ভারতরত্ন পুরস্কারের প্রথম প্রাপক ছিলেন। 1966 সালে যদি প্রশ্ন আসে পোস্টমাসলি মানে হচ্ছে মরণোত্তর, যে প্রথম মরণোত্তর ভারতরত্ন সম্মান পেয়েছিলেন কে বা কাকে প্রদান করা হয়েছিল? আমাদের ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী লাল বাহাদুর শাস্ত্রী। লাল বাহাদুর শাস্ত্রী ছিলেন প্রথম মরণোত্তর। এই প্রশ্নটা কিন্তু খুব আসে, যে প্রথম মরণোত্তর ভারতরত্ন পুরস্কার প্রাপক কে ছিলেন? লাল বাহাদুর শাস্ত্রী। 2014 সালে ক্রিকেটার সচিন তেন্ডুলকর 40 বছর বয়সে ভারতরত্ন পান। এই জন্য একটা প্রশ্ন আসে যে সবচেয়ে কনিষ্ঠতম ভারতরত্ন পুরস্কার প্রাপক কে? তাহলে কনিষ্ঠতম মানে ইয়ংগেস্ট রিসিপিয়েন্ট অফ ভারতরত্ন অ্যাওয়ার্ড হচ্ছেন সচিন তেন্ডুলকর। আর ভারতরত্ন প্রাপক প্রথম প্রধানমন্ত্রী ছিলেন পণ্ডিত জওহরলাল নেহেরু, আমাদের দেশের প্রথম প্রধানমন্ত্রী। আর ভারতরত্ন প্রাপক প্রথম রাষ্ট্রপতি, আমাদের দেশের প্রথম রাষ্ট্রপতি ডক্টর রাজেন্দ্র প্রসাদ। আর ভারতরত্ন প্রাপক প্রথম মহিলা বা মহিলা প্রাইম মিনিস্টার, তিনি হচ্ছেন ইন্দিরা গান্ধী। এবার আমার প্রশ্ন হচ্ছে, সম্প্রতিকালে ভারতরত্ন প্রাপক অর্থাৎ লেটেস্ট ভারতরত্ন কবে দেওয়া হয়েছে, কোন সালে? যদি তোমাদের সাল জিজ্ঞেস করি, কে কে বলতে পারবে?
লেটেস্ট, আমি যদি তোমাদেরকে এখন সাল জিজ্ঞেস করি যে সর্বশেষ ভারতরত্ন পুরস্কারের কথা বললে কোন সালের কথা তোমাদের মাথায় আসছে, কোন সালের কথা ভারতরত্ন? তাই রাইট অ্যান্সার সবাই বলবে স্যার একদমই রিসেন্ট, অর্থাৎ 2024-এ আমরা দেখেছি ভারতরত্ন পুরস্কারের কথা। তো কারা কারা ছিলেন প্রাপকের নামগুলো একবার বলো, আমি মিলিয়ে দিই। 2019 সালে না, সেটা আগে। এ বলছে 14, সর্বনাশ করেছে। হ্যাঁ ঠিক বলেছো অনেকেই, বাট এই ভুলগুলো কেন? এই প্রশ্নটা কি প্রথমবার শুনলে? আমি ধরে নিলাম তুমি ডাব্লিউপি কেপির একজন অ্যাসপিরেন্ট, দুদিন পর পরীক্ষা, এতদিন তো মনে করো এই কোনো সমস্যা না থাকলে হয়তো পরীক্ষাও হয়ে যেত, তাহলে কি হবে? হ্যাঁ এবারের ক্লার্কশিপেও প্রশ্ন এসছে বা মিসলেনিয়াসেও প্রশ্ন এসেছে ভারতরত্ন থেকে, যে 2024 সালে 5 জন পেয়েছেন, তার আগে 2019 সালে 3 জন। আর আমি যেই জিজ্ঞেস করলাম ভারতরত্ন সর্বশেষ কবে দেওয়া হয়েছে, একজন বলছে 2019 আর একজন বলছে স্যার 2014। এ লিখছে মিঠুন চক্রবর্তী, পার্থ সিংহা। তোমরা ভাবো আমি কি মনে মনে মিথ্যে মিথ্যে বলি? সত্যি সত্যি লিখেছে, দেখো মিঠুন চক্রবর্তী। পয়েন্ট সেটা না, পয়েন্ট হচ্ছে ভুলে গেছো, কি করে হবে বলো? কজনকে বকবো আমি? এই যে কাণ্ড ঘটিয়েছ, কতটা যে ইম্পর্টেন্ট জায়গা আমি এখন তোমাদেরকে জিজ্ঞেস করছি, সে আর কি বলবো। হ্যাঁ তাহলে ভারত রত্ন 2024-এর প্রাপক হলেন MS স্বামীনাথন, ভারতের সবুজ বিপ্লবের জনক। ভারতের সবুজ বিপ্লবের জনক কাকে বলা হয়? MS স্বামীনাথনকে, ফাদার অফ ইন্ডিয়াস গ্রিন রেভলিউশন, তিনি ছিলেন ভারতরত্ন প্রাপক। LK আডবাণী, লালকৃষ্ণ আডবাণী, চৌধুরী চরণ সিং, PV নরসিংহ রাও এবং কপ্পুরী ঠাকুর। এবং এগুলো দেখবে কারেন্ট অ্যাফেয়ার্সের মধ্যে খুব খুব ভালো করে করানো আছে, এই জন্যই আমি এইগুলো নিয়ে এসেছি যে দেখি তোমাদের হাল অবস্থা কেমন। তাহলে 2024 সালে বর্তমান প্রাপক হলেন 5 জন। নেক্সট, পরের প্রশ্ন। মাথা ঠান্ডা করে প্রশ্নটা ভালো করে পড়বে, একবার প্রশ্নটা নিজে নিজে মনে মনে গুনগুন গুনগুন করে পড়বে। তাহলে এই যে তুমি পড়বে না, তোমার যে এতগুলো অর্গান আছে, তোমরা দেখেছো আমাদের বুক লঞ্চ ভিডিওতে যে হেড স্যার এসেছিলেন, উনি কিন্তু এইটা খুব ভালো পরামর্শ দিয়েছিলেন যে 5 সেন্স অর্গান যেটা আমাদের আছে, যে আমাদের পঞ্চেন্দ্রিয়, সেগুলো কিন্তু অ্যাক্টিভ হয়ে যায়। টোকিও অলিম্পিক 2020-তে নীরজ চোপড়ার বিজয়ী থ্রো কত ছিল? তার যে উইনিং থ্রো কি ছিল? টোকিও অলিম্পিকে নীরজ চোপড়ার বিজয়ী থ্রো, তার যে উইনিং যে থ্রোটা ছিল, কারণ দেখো নীরজ চোপড়া কোন খেলার সঙ্গে যুক্ত? নীরজ চোপড়া যুক্ত হচ্ছে কিসের সাথে? না, উত্তর হবে জ্যাভলিন থ্রো। খারাপভাবে নিও না, আমি সবাইকে বলছি না, বাট এটা কিন্তু বাস্তব। আমরা আজ বলতে বাধ্য হলাম যে আমি 2024-এ ভারতরত্ন কারা পেয়েছেন, যারা পারোনি তাদেরকে টার্গেট করছি, যারা পেরেছে তারা আবার দুঃখ পেও না। যে 2024-এ কারা ভারতরত্ন পেয়েছেন আমি নামটা জানি না, হ্যাঁ, আর আমি কিনা এদিকে কষ্ট পাচ্ছি আমার ডাব্লিউপির এক্সামটা কবে হবে। ইটস ট্রু যে এটা কিন্তু বাস্তব যে কম্পিটিটিভ এক্সাম বা চাকরি কিন্তু সবাই পায় না, লক্ষ লক্ষ ছেলে মেয়ে ফর্ম ফিল আপ করে। সো এলিমিনেট এইভাবেই হয়। আজকে কথাটা শুনে যদি খারাপ লাগে তাও ভালো, যদি তোমার মধ্যে সেই জ্ঞানটা ফেরে যে না স্যার বকেছে, মনে কষ্ট লেগেছে, তো যদি এখনো নিজেকে রিভাইভ করতে পারো, এটা কিন্তু বাস্তব কথা। আমি খারাপ পেও না, আমি বললাম তার কারণ হচ্ছে এই, কারণ এটা কি বলবো একদম বেসিকের বেসিক কোশ্চেন, মানে জিকের এই 2025 সালে তুমি যে এক্সাম দিতে যাবে তার সঠিক উত্তর 87.58। রাইট অ্যান্সার হচ্ছে অপশন নাম্বার এ। নীরজ চোপড়া কোথাকার বাসিন্দা? হরিয়ানা। তাহলে কোথাকার বাসিন্দা? হরিয়ানা। এই মনে ছিল না বললে তো হবে না, যদি তুমি পরীক্ষা দিতে যাও। আমি এখন ধরে নিচ্ছি তোমরা ম্যাচিওর, একদম বিকশিত। তোমার এক্সাম ডেট এনি টাইম আসতে পারে, সামনের সপ্তাহে হতে পারে, পরের মাসে হতে পারে, তারপরের মাসে হতে পারে, কেউ জানে না, নো ওয়ান নোজ। তো তোমার যে ফুলফিল হওয়ার টাইম, যে তোমার যে ম্যাচুরিটির যে টাইম অলরেডি কমপ্লিটেড, সো এনি টাইমে তোমার ডাক আসতে পারে। তাহলে সেই জায়গায় দাঁড়িয়ে তোমাকে ইউ হ্যাভ টু রেডি টু পারফর্ম। আর তুমি যদি পারফর্ম করার জন্য রেডি না থাকো, সমস্যা হয়ে যাবে। হরিয়ানা। এবারে দেখো, এবারের যদি আমরা প্যারিস অলিম্পিকের কথা বলি, টোকিও অলিম্পিকে আমাদের পদক সংখ্যা কত ছিল? পদক সংখ্যা মানে মেডেল ট্যালি। দেখো পদক সংখ্যা যদি আমরা দেখি, 2020 আমাদের পদক সংখ্যা ছিল 7টি, 2020 ছিল 7টি। মেডেল ট্যালি যদি আমরা দেখি পরিসংখ্যান। এবার এই 2024 অলিম্পিক হলো প্যারিসে,
2024 অলিম্পিককে আমরা কি অলিম্পিক বলছি? প্যারিস অলিম্পিক। আর 20টা ছিল টোকিও। এখানে আমাদের পদক সংখ্যা একটা কমে গেছে, 6টা হয়েছে। এবং ব্যাড লাক যে আমরা এবছর একটাও গোল্ড পাইনি, এবছর একটা আমরা গোল্ড পাইনি। তো এই জন্য ইনফরমেশন দেওয়া হচ্ছে যে প্যারিস অলিম্পিক 2024-এ ভারত মোট 6টি পদক জিতে শেষ হয়েছে, যার মধ্যে একটা রৌপ্য আর 5টা ব্রোঞ্জ। মানে এবার আমাদের অলিম্পিক থেকে কিন্তু একটাও গোল্ড আসেনি। এবার তুমি এই ডেটাটা একটু মুখস্থ করে রাখবে যে আমাদের 6টা মেডেল, যার মধ্যে একটা হচ্ছে সিলভার। তাও এই সিলভারটা কে পেয়েছেন? নীরজ চোপড়া পেয়েছেন, যিনি আগেরবার গোল্ড পেয়েছিলেন। আর বাকি যে 5টা, এই 5টা ব্রোঞ্জ, মনে থাকবে, বাকি 5টা ব্রোঞ্জ, নো গোল্ড দিস ইয়ার। সামগ্রিক পদক তালিকায় যদি ওভারঅল পদক তালিকা দেখি, ভারতের 71তম স্থান হচ্ছে ভারতের। আচ্ছা বলো তো দিদি, পদক তালিকায় টপ স্পটে কে আছেন? আমি একটু এই যে অনেক ডিটেল পড়াচ্ছি, অসুবিধা নেই তো? টপ স্পটে কে আছেন? প্যারিস অলিম্পিক 2024-এ 2024-এর যে আমাদের প্যারিস অলিম্পিক দেখলাম, মেডেল ট্যালিতে টপে কোন দেশ রয়েছে? মেডেল ট্যালিতে টপে কোন দেশ? এবং মেডেল, একদমই ইউএসএ, তারা হচ্ছে টপে। এবং তোমরা খেয়াল রাখবে নিশ্চয়ই 126 এর মতো মেডেল হচ্ছে তাদের, 126টার মতো। তারপর চীন আছে বা ইত্যাদি আছে। হ্যাঁ, তো সঠিক উত্তর টপে হচ্ছে কিন্তু ইউএস। আর 2020 অলিম্পিকে ভারত 7টি পদক অর্জন করেছিল, এবছর তার থেকে একটা কম। এবারে দেখে নাও পদকের হাইলাইট। এখানে তো হাইলাইট দিলাম, এবং কারেন্ট অ্যাফেয়ার্সের ডিটেল ক্লাসে দেখবে এখান থেকে পুরোটা করানো আছে থিওরি। যেমন মনু ভাকের, এখান থেকে কি প্রশ্ন এবারে আসবে? দেখবে তোমাদের ডাব্লিউবিপিতে প্রিভিয়াস ইয়ারে পিভি সিন্ধু দিয়ে একটা প্রশ্ন এসেছিল, মনে আছে? যে পিভি সিন্ধু বিকামস দ্য ফার্স্ট ইন্ডিয়ান ওমেন টু উইন 2 অলিম্পিক মেডেল, যে পিভি সিন্ধু প্রথম ভারতীয় মহিলা যিনি অলিম্পিকে 2টি পদক জিতেছেন। এবারে মনু ভাকেরেরটা হচ্ছে আরেকটা গুরুত্বপূর্ণ হিস্ট্রি তিনি ক্রিয়েট করেছেন। কিরকম হিস্ট্রি ক্রিয়েট করেছেন মনু ভাকের? না, মনু ভাকের দেখো একক মরশুমে, একক মরশুম বলতে ওয়ান সিজন। তো প্যারিস অলিম্পিক হলো 2024, এটা হচ্ছে একটা মরশুম। এর আগে টোকিওতে ছিল, সেটা আরেকটা মরশুম ছিল। তো এই সিজনে দেখো মনু ভাকেরের নাম তুমি 2 জায়গায় পাবে। তো সবচেয়ে সাকসেসফুল একজন প্লেয়ার হলেন এবারের অলিম্পিকে, তিনি হলেন মনু ভাকের, যে একক মরশুমে দুটো পদক জিতেছে, একটা ইন্ডিভিজুয়ালি আর একটা জয়েন্টলি মিক্সড টিম ইভেন্টে সরবজিৎ সিং এর সঙ্গে। তাই মনু ভাকের একবার ব্রোঞ্জ জিতলেন, যেটা ইন্ডিভিজুয়াল মহিলাদের 10 মিটার এয়ার পিস্তল শুটিং ইভেন্ট। আচ্ছা, মনু ভাকের কোন খেলার সাথে যুক্ত? ডাব্লিউবিপির জন্য এগুলো একদম মানে পপুলার কোশ্চেন, তো উত্তর হয়ে যাবে শুটিং। আর সরবজিৎ সিং এর সঙ্গে মনু ভাকের যেটা মিক্সড টিম, মানে যৌথভাবে জয়েন্টলি জেতেন, সেটা হচ্ছে কি শুটিং ফিল্ডে 10 মিটার এয়ার পিস্তল, বাট সেটা মিক্সড টিম ইভেন্টে। তাহলে সেখানেও তিনি ব্রোঞ্জ জিতলেন। তাহলে একক মরশুমে 2টি পদক বিজয়ী মহিলাদের মধ্যে র্যাঙ্কিংয়ে এসছে বর্তমানে কে? মনু ভাকের। ভারতের স্বপ্নীল কুশলে, তিনি ব্রোঞ্জ পদক জিতেছেন, যেটা হচ্ছে শুটিং ফিল্ড থেকে। এবং এবছরে মনে রাখো যে আমাদের প্যারিস অলিম্পিকে কোন স্পোর্টস থেকে ম্যাক্সিমাম আমাদের পদক এসছে? তাহলে মনে রেখে দেবে, না, শুটিং ফিল্ড থেকে। শুটিং ফিল্ড থেকে সবচেয়ে বেশি পদক এসছে এবছর আমাদের। আর ভারতীয় পুরুষ হকি দল, ইন্ডিয়ার যে মেন্স হকি টিম আছে, তারা এবারে কি ব্রোঞ্জ পদক জিতেছে। নীরজ চোপড়া অ্যাথলেটিক্স, বিশেষ করে জ্যাভলিন থ্রোর সঙ্গে যুক্ত, তিনি সিলভার জেতেন। আর আমান সেরোহাত কুস্তি মানে রেসলিং এর সাথে সম্পর্কিত, এটা পরীক্ষাতে রেসলিং আকারেও আসতে পারে, তিনি জিতেছেন ব্রোঞ্জ মেডেল। তাহলে মোট এই হচ্ছে আমাদের 6টি পদক। অপূর্ব পালসা, সারাদিন কাজ করার পর রাতে পড়তে বসে ঘুম পেয়ে যাচ্ছে, কি করব, একটা উপায় বলে দিন। সারাদিন দেখো শারীরিক পরিশ্রম হলে না রাতে ঘুম পাবেই, এবং সেই ঘুম অবস্থায় আমি যতই পড়ার চেষ্টা করি না, হাফ মনে থাকবে হাফ থাকবে না। এই জন্য চেষ্টা করবে রাতে রেস্ট করে, যদি আর্লি মর্নিংয়ে উঠে, সকালে অন্তত যদি মনে, খুব বেশি সকালে উঠতে হবে না, মনে করো কেউ কাজে বেরোলেও 7টায় অন্তত বেরোই, ডিপেন্ড করে লোকেশন টু লোকেশন। বাট তুমি যদি মনে করো 5টায় উঠে, 5টা থেকে 7টা বা 4:30 থেকে, আমি নিজে বলছি, আমার বাড়ির আমার নিজের ছোট ভাই মাধ্যমিক ক্যান্ডিডেট, এবার টেস্টে 655 পেয়েছে। কালকে আমি সকালে ঘুমাচ্ছি, রাতে টয়লেটে উঠেছি, তখন বাজে হচ্ছে ভোর 3:45। বাস্তব ঘটনা বলছি, আজকের সকালের ঘটনা। 4:15 মতো বাকি, আমি উঠেছি, আমার টয়লেটের আওয়াজ শুনে দেখি সে নাচতে নাচতে ওপরে চলে এসেছে, বলছে ও দাদা খিদে পেয়েছে।
তো মানে সে তখনও পড়ে যাচ্ছে। তো চেষ্টা করবে, আমাদের বাড়ির সব মানে পড়ুকে ছেলেপিলে, মানে না পড়ে এদের ঘুম হয় না, মানে এটা রাত জেগে পড়ায় ওস্তাদ। তো বক্তব্য হচ্ছে ওই তুমি সকালের সেগমেন্টটা কাজে লাগাও, আর কাজ করে এসে শাটডাউন হয়ে যাও, কোনো অসুবিধা নেই। তাহলে এই হচ্ছে কিন্তু বিষয়। এবারে এটা করো, এই মর্নিংটা অভ্যাস করো, দেখবে কাজ হবে। তাও তো উইন্টার চলে যাচ্ছে, আস্তে আস্তে ওঠাটা অত চাপ হবে না। এটা করো, কোন সালে মহাত্মা গান্ধী জাতীয় গ্রামীণ কর্মসংস্থান গ্যারান্টি আইন পাশ হয়েছিল? কোন সালে মহাত্মা গান্ধী জাতীয় গ্রামীণ কর্মসংস্থান গ্যারান্টি আইন পাশ হয়েছিল? 2003, 2005, 2004 নাকি 2006? সঠিক উত্তর হবে এই প্রশ্নের জন্য কারেক্ট অ্যান্সার হচ্ছে 2005, অপশন নাম্বার বি। এগুলো একদম ডাইরেক্ট কোশ্চেন। আচ্ছা, তোমাদেরকে একটা প্রশ্ন জিজ্ঞেস করি তো, আমরা তো যেহেতু জানুয়ারিতে রয়েছি, আমরা সবাই জানি যে 9th অফ জানুয়ারি কি দিবস? 9th অফ জানুয়ারি হচ্ছে আমাদের খুব গুরুত্বপূর্ণ একটা দিবস, যেটি হলো প্রবাসী ভারতীয় দিবস। বলতো এই 9ই জানুয়ারি কোন সালে গান্ধীজি সাউথ আফ্রিকা থেকে এদেশে প্রত্যাবর্তন করেন? 9ই জানুয়ারি কোন সালে, যেটাকে ডেডিকেট করেই তো আমরা প্রবাসী ভারতীয় দিবস বলি, সেটা কবে? হ্যাঁ, এনআরআই ডে লিখেছো রোহান, একদমই কারেক্ট, রোহান ঠিক লিখেছো। যেটি হচ্ছে স্যার না 1915 সালে, 1915, 1915 সালের 9ই জানুয়ারি গান্ধীজি সাউথ আফ্রিকা থেকে প্রত্যাবর্তন করেছিলেন। এ লিখেছে 2015 সালে, মাফ করো আমাকে। এবারে একটা মজার প্রশ্ন হচ্ছে যে এই 2024 সালে প্রবাসী ভারতীয় দিবস, প্রবাসী ভারতীয় দিবসের যে কনভেনশন, এটা হোস্ট করছে প্রবাসী ভারতীয় দিবস কনভেনশন বা প্রবাসী ভারতীয় দিবস সম্মেলন আয়োজন করছে কোন ভারতের রাজ্য? এই দুদিন আগের কারেন্ট অ্যাফেয়ার্স, যদি ভুল বলো তো ধরবো যে কারেন্ট অ্যাফেয়ার্স পড়োনি, তার মানে ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন। দেখি কে বলে। তীব্রত কোশ্চেন্সটা এক্সামে চলে এসেছে, আবারও আসবে। ইয়েস, ওড়িশা ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ভুবনেশ্বর, ওড়িশা ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ওড়িশা ইজ দ্য কারেক্ট অ্যান্সার। চলো এগিয়ে যাই পরের প্রশ্ন। খুব মন দিয়ে পড়বে, একদম সহজ প্রশ্ন। ডাব্লিউবিপিতে আগে আমি ছেলে মেয়েদের একটা প্রশ্ন কমন দিয়েছিলাম যে বুল অ্যান্ড বিয়ার এটা কিসের সঙ্গে সম্পর্কিত? বুল বিয়ার, তো যেটা মূলত শেয়ার মার্কেট বা ইত্যাদি। তো ডাব্লিউবিপিতে অপশন দিয়েছিল অর্থনীতির সাথে। তো এরকম অর্থনীতির প্রশ্ন দেখলে ঘাবড়াবে না, ভালো করে পড়ো, তুমি নিজেই অ্যান্সার করতে পারবে। হ্যাঁ, আজও করিয়েছেন অনিমা বসাক, আজকে করিয়েছি ওই এটা তোমার প্রবাসী ভারতীয় অ্যাওয়ার্ড 2025 কে পেয়েছেন ওই সৌদি আরবের প্রবাসী যে ডক্টর, উনি চিকিৎসক, তাই তো? ঠিক বললাম তো অনিমা? তাহলে নামটা বলো, ডাক্তারের নামটা কি বলো? নিচের কোনটি বৈদেশিক মার্কেটে প্রবেশের সবচেয়ে ঐতিহ্যবাহী মোড? ঐতিহ্যবাহী মোড বলতে হুইচ ইজ এ ট্র্যাডিশনাল মোড, মানে ট্র্যাডিশনাল মেথড কোনটা? আমি বৈদেশিক মার্কেটে, বিদেশের মার্কেটে ঢুকতে চাই। আরে বিদেশের মার্কেটে আমার মালটা পাওয়া যাবে তবেই না আমি বিদেশের মার্কেটে ঢুকবো, সব এত কিছু পড়তে হবে না। কারেক্ট অ্যান্সার ইজ এক্সপোর্ট। আমাকে এক্সপোর্ট করতে হবে, আমদানি রপ্তানি বোঝো না? এ আবার অপশন সি বি তে চলে যাচ্ছে, আরো সহজভাবে আমি বিদেশের মার্কেটে নিয়ে যাবো। আমাদের বাসমতি চাউল, আমাদের বাসমতি রাইস খুব ফেমাস, আমি বিদেশের মার্কেটে আমি ঢুকতে চাই। ঢুকতে গেলে কি আমার পণ্যটা সেখানে অ্যাভেলেবেল করতে হবে। যেমন মনে করো আজকে কিছু কোচিং সেন্টার মনে করো দিল্লির মুখার্জিনগরে আছে, সে ওয়েস্ট বেঙ্গলের মার্কেটে আসতে চায়, তো তাকে ওয়েস্ট বেঙ্গলে এসে একটা সেট আপ করতে হবে, কোচিং সেন্টার খুলতে হবে, তবেই না সে ওয়েস্ট বেঙ্গল মার্কেটে আসতে পারবে। তো সেই রকম থটে ভাবো, রাইট অ্যান্সার ইজ এক্সপোর্ট করতে হবে। অপশন নাম্বার বি ইজ দ্য রাইট অ্যান্সার। চলো এগিয়ে যাই। আচ্ছা, এখান থেকে দুটো প্রশ্ন জিজ্ঞেস করি। একটা হচ্ছে জিএসটি, গুডস অ্যান্ড সার্ভিসেস ট্যাক্স, কোন ধরনের ট্যাক্সের এক্সাম্পল? গুডস অ্যান্ড সার্ভিসেস ট্যাক্স কি ডাইরেক্ট ট্যাক্স নাকি ইনডাইরেক্ট ট্যাক্স? সুরজিৎ সিং, আমার কমেন্টটা দেখা যায় তো? হ্যাঁ দেখা যায় সুরজিৎ, দেখা যায়। তোমার সিরিয়াল নাম্বার হচ্ছে 1,92,307। অবভিয়াসলি এটা হচ্ছে ইনডাইরেক্ট ট্যাক্স। ইনডাইরেক্ট ট্যাক্স মানে কি? এটা হচ্ছে এ লিখেছে ডাইরেক্ট। এই কে তুমি? তোমার মুখটা একবার দেখি। এ কতবার এসছে ডাব্লিউবি তে? দুবার এসছে। এ বাবা, লিখেছে প্রত্যক্ষ কর।
তাহলে যদি এইটা ভুল হয় তাহলে কি, তাহলে প্রত্যক্ষ কর কোনগুলো, খুব সহজভাবে বসো, একদম সহজ হবে। আয় কর, এই যে আমি তুমি যে ইনকাম করব, ইনকামের পরে আমাদের ওপর থেকে যে রিটার্ন সাবমিট করব তার জন্য যে কর দেবো, আয় কর, সেটা হচ্ছে পার্সোনাল ইনকাম ট্যাক্স। এরপরে যদি সেটা কর্পোরেট সংস্থা হয় তার জন্য যে কর্পোরেট ট্যাক্স, সেইগুলো হচ্ছে ডাইরেক্ট ট্যাক্সের এক্সাম্পল। কিংবা এই যে ভ্যাট বলো, যাকে জিএসটি দ্বারা রিপ্লেস করলো, এই জিএসটি, এটা ইনডাইরেক্ট ট্যাক্সের এক্সাম্পল, অপ্রত্যক্ষ করের এক্সাম্পল। তো ইনডাইরেক্টকে বাংলাতে আমরা কি বলবো, অপ্রত্যক্ষ, আর ডাইরেক্টকে কি বলা হয়, প্রত্যক্ষ কর। নেক্সট, ডাব্লিউপির আসা প্রশ্ন, তাও অনেকে ভুল করেছো। আমি চাই যারা ব্যাচে এসছো সবাই কম বেশি রপ্ত হয়ে যাও। এর দ্বারা কি বোঝা যায় জানো, সবাই না, দেখো এখানে তো বহুজন ঠিক অ্যান্সার করছে, ঠিকগুলো চোখে পড়ে না, যারা ভুল করে সেটাই চোখ আটকে যায়, বুঝতে পেরেছো? তো তাদেরকেই বলা হয়, মনে করো 70% ছেলে মেয়ে ঠিক উত্তর দিচ্ছে, বাকি 30% ভুল বলছে, তো 30%-এর দিকে নজরটা ঘুরে যায়। তিলপাড়া ব্যারেজ কোন নদীর ওপর নির্মিত, তিস্তা, বিদ্যাধরী, ময়ূরাক্ষী নাকি দামোদর? এই তিলপাড়া ব্যারেজ কোন নদীর ওপরে, ময়ূরাক্ষী ইজ দ্য কারেক্ট অ্যান্সার, হবে অপশন নাম্বার সি। এবারে দেখো, তিলপাড়া ব্যারেজ ভারতের যে পশ্চিমবঙ্গ রাজ্যের বীরভূম, বিশেষ করে সিউড়ি থেকে কিছু দূরে আছে, ময়ূরাক্ষ নদীর ওপর নির্মিত একটা বাঁধ। আর এই ময়ূরাক্ষ নদী কিন্তু দামোদর নদ পরিকল্পনা বা ডিভিসি, দামোদর ভ্যালি কর্পোরেশন এর সিস্টেমের অন্তর্গত হচ্ছে ময়ূরাক্ষী নদী ব্যবস্থাপনা। তো সঠিক উত্তর কি, অপশন নাম্বার সি কারেক্ট অ্যান্সার। পরের প্রশ্ন, এটা জানো, আমি এতদিন পড়ানোর পরে অবজার্ভ করলাম যে পার্টিকুলারলি এই ব্যাচ, আগে কিন্তু এমন ছিল না, আমি আমার নিজের এক্সপিরিয়েন্স, তখন এত অনলাইনে এত কিছু ছিল না, ছিল লিমিটেড ছিল রিসোর্স। তো আজকাল এই এত হয়ে যাওয়ার কারণে, আর ইউটিউবে তো সবাই এমসিকিউই চলে, কোনোদিন তো থিওরি চলবে না। তো যার ফলে না, বহু ছেলে মেয়ের ওই গ্যাপ থেকে গেছে, গ্যাপটা কি, ফাউন্ডেশনের গ্যাপ থেকে গেছে, এটা আমি অবজার্ভ করি। এবং তাকে যে ওই হয় না, ছোট ছোট ছেলে মেয়েদের পড়তে বসানো যায় না, পড়তেই চায় না, তো ওই রকম ব্যাপার হয়ে গেছে, তাদেরকে জোর করেও বসানো যাচ্ছে না ফাউন্ডেশনে। তো তারা কিন্তু মহা বিপদে পড়বে, কারণ যদি ওই 2-4টে এমসিকিউ এর মধ্য থেকে না পায়, তবে তাদের চাপ হয়ে যাবে। এই প্র্যাকটিসটা কাদের জন্য এফেক্টিভ, আগে আমার এই কার্যকারিতা বুঝতে হবে, তাদের জন্যই যাদের বেসিক ক্লিয়ার, যারা বেসিকটুকু জানে, ন্যূনতম, যেমন যে এখান থেকে জানবে লোকসভার কার্য পরিচালক মানে লোকসভা কি, লোকসভার আসন সংখ্যা কত, সর্বোচ্চ কত হতে পারে, কারা প্রতিনিধিত্ব করে, লোকসভার ইলেকশনের ধারা এই জায়গায় কি আছে, স্পিকারের কার্যাবলী জানবে, তার জন্য এফেক্টিভ। এবং যে জানেই না বাকি ডিটেল এখান থেকে, তো তার জন্য কিন্তু প্র্যাকটিস কোনোদিন এফেক্টিভ হবে না। তোমার এখনো সময় আছে, এক্সাম ডেট এখনো আসেনি, গিয়ে বই পড়ো বা ফাউন্ডেশন করো বা যা খুশি করো, বাট ধুম করে এমসিকিউ করতে যেও না, তাহলে ক্ষতিটা আখেরে তোমার হবে। তো লোকসভার প্রধান কার্য পরিচালক, অবভিয়াসলি রাইট অ্যান্সার। আচ্ছা, অধ্যক্ষ না দিয়ে আমাকে এখানে কি থাকতে পারতো, স্পিকার থাকতে পারতো, ইয়েস অর নো, স্পিকার আমাকে থাকতে পারতো। তো রাইট অ্যান্সার কি, অপশন নাম্বার এ। এবারে দেখো, ভারতীয় আইনসভার নিম্ন কক্ষের কার্য পরিচালনার ভার স্পিকার বা অধ্যক্ষের উপর ন্যস্ত, একদমই সঠিক তথ্য। নিম্ন কক্ষ মানে কি, লোয়ার হাউস, দ্বিকক্ষ বিশিষ্ট রাজ্য আইনসভার আমাদের লোয়ার হাউসের নাম কি, লোকসভা। আর এই লাইনটা মনে রেখে দেবে, বহুবার এসএসসিতে এসছে যে কাকে লোকসভার প্রিজাইডিং অফিসার বলা হয়, তাহলে মনে রেখে দেবে, প্রিজাইডিং অফিসার অফ লোকসভা ইজ নোন অ্যাজ স্পিকার। স্পিকারকে বলা হয়ে থাকে লোকসভার প্রিজাইডিং অফিসার। আর লোকসভার স্পিকার পদে নির্বাচিত হওয়ার যে যোগ্যতা, সেটা লোকসভার সদস্যের নেয়, এইটা মনে রাখলেই হবে, বাকিটা আমি আর বলবো না। লোকসভার সদস্যের নেয়, মানে একজন লোকসভার মেম্বার হওয়ার জন্য তোমার যে ক্রাইটেরিয়া ফুলফিল করতে হয়, স্পিকারের জন্য তাই, লাইক 25 বছর বয়স আর 5 বছরের টার্ম বা 5 বছরের মেয়াদ। তাহলে বর্তমান আমাদের স্পিকারকে, ওম বিড়লা হলেন লোকসভার বর্তমান স্পিকার। আমাদের প্রথম মহিলা স্পিকারকে বলো, বলো, লোকসভার প্রথম মহিলা স্পিকারকে, রিপন মোল্লা, একদমই কারেক্ট। মীরা কুমার তুমি লিখেছো, সঠিক উত্তর। পরে প্রশ্ন, নিম্নের কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনার সময় নাবার্ড তৈরি হয়েছিল? ডিউরিং হুইচ 5-year প্ল্যানিং নাবার্ড ওয়াজ স্ট্যাবলিশড? তো এটা আমি বহুবার ওই ট্রিকটা শিখিয়েছি, ট্রিকটা কি ছিল, NABARD,
কটা অক্ষর আছে? একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, ছটা। তো তুমি পাবে 6 লেটার। কটা পাবে? 6 লেটার পাবে। তাহলে মনে রেখে দেবে, ডিউরিং 5 ইয়ার প্ল্যানিং, ষষ্ঠ পঞ্চবার্ষিকী পরিকল্পনাকালে নাবার্ড এস্টাবলিশড হয়। এবং ডাব্লিউবিপিতে একবার প্রশ্ন এসেছিল, নাবার্ড কিসের উন্নয়নের সঙ্গে যুক্ত? তো ন্যাশনাল ব্যাংক ফর এগ্রিকালচার অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট। সো আরডি মানে কি? এটা হচ্ছে রুরাল ডেভেলপমেন্ট, গ্রামের উন্নয়নের সঙ্গে যুক্ত। আমি বাকি তথ্য এনেছি, এবার বলো তো দেখি, নাবার্ড এস্টাবলিশড হয় হুইচ ইয়ার, নাবার্ডের হেডকোয়ার্টার কোথায়, আর নাবার্ডের বর্তমান চেয়ারম্যানকে। তিনটে বিষয় জিজ্ঞেস করব, চটপট বলো, কে বলবে? নাবার্ড এস্টাবলিশড বললে 1982। এই বলো তো, এক্সিম ব্যাংক নাম শুনেছো নিশ্চয়ই, এক্সপোর্ট ইম্পোর্ট ব্যাংক নাম শুনেছো, এক্সিম ব্যাংক, সেটাও কিন্তু এই সময় এস্টাবলিশড হয়েছিল, মনে থাকবে। হেডকোয়ার্টার কোথায়? মুম্বাই। চেয়ারম্যান কে? কি হবে, কে বলতে পারবে? নাবার্ডের বর্তমান চেয়ারম্যান নরেন্দ্র। কে তুমি? নিরূপ ঘোষ? ভুল হয়ে গেল। হ্যাঁ, সাজি কেভি। তুমি নীতি আয়োগের সঙ্গে গুলিয়ে ফেলেছো। এই দেখো, ডান দিকে আমি তথ্য এনে দিয়েছি, একবার পড়ে নাও। তুমি নীতি আয়োগের সাথে গুলিয়ে ফেলেছো, পড়ে নাও। কেসি নিয়োগী কে ছিলেন? নবদ্বীপ বর্মন। কেসি নিয়োগীকে তুমি পাবে অর্থ কমিশন পড়েছিলে, ফাইন্যান্স কমিশন, যেখানে বর্তমান 16 ফাইন্যান্স কমিশনে আছে অরবিন্দ পানাগড়িয়া, ওই তালিকায় পাবে। ওই তালিকায় কেসি নিয়োগী, এন কে সিং, ওয়াই ভি রেড্ডি, তারা সব ওর সাথে। নেক্সট, এটা করো। আচ্ছা, কোন দেশ থেকে এই যে সংবিধান সংশোধনের বিষয়টা গৃহীত? যদি এই প্রশ্ন আসে তখন উত্তর কি হবে বলো? দেখো, ভারতের সংবিধানের কোন অনুচ্ছেদে সংবিধান সংশোধন পদ্ধতি? পাওয়ার অফ পার্লামেন্ট, পাওয়ারটা কার? পার্লামেন্টের। কি পাওয়ার? টু অ্যামেন্ড দ্য কনস্টিটিউশন। এটা আর্টিকেল 368-এ বলা হয়েছে। আর্টিকেল 368-এ বলা হয়েছে। সঠিক উত্তর কি? অপশন নাম্বার ডি। আর্টিকেল 368 হচ্ছে পাওয়ার অফ পার্লামেন্ট টু অ্যামেন্ড দ্য কনস্টিটিউশন। এই জায়গা থেকে আমি প্রশ্ন ধরবো, হাত তোলো। কাকে ধরবো? তুমি তোমার ওই মাইক অ্যালাউ করবে, ইয়েস ইয়েস করবে। এই জায়গা থেকে অনেকগুলো প্রশ্ন ধরা যেতে পারে। হাত তোলো, আমি তাকে নিয়ে নিচ্ছি। কে বলবে? চটপট চলে এসো, আমি দেখে নিচ্ছি। কবির হোসেন, আচ্ছা, অ্যাকসেপ্ট করো, নাহলে হবে না। কানেক্ট করো। সঠিক উত্তর সাউথ আফ্রিকা। শুনতে পাচ্ছ? বলো, সংবিধান সংশোধন পদ্ধতি এটা গৃহীত হয়েছে কোন দেশ থেকে? যদি এই প্রশ্ন আসে, যেমন ডিপিএসপি আয়ারল্যান্ড থেকে, তেমনি এটা কোন দেশ? বাহ, সাউথ আফ্রিকা। সাউথ আফ্রিকা। সংবিধান সংশোধনের পদ্ধতি কোন দেশ থেকে গৃহীত হয়েছে? আই রিপিট এগেন, আয়ারল্যান্ড। আচ্ছা, তাহলে ডিপিএসপি কোথা থেকে গৃহীত হয়েছে? ডিপিএসপি, ডাইরেক্ট প্রিন্সিপাল অফ স্টেট পলিসি, ডিপিএসপির বিষয় কোথা থেকে গৃহীত হয়েছে বলো? ও, নেটওয়ার্কের প্রবলেম। আমার পড়া ধরা লাগবে, বুঝেছো? এই যে হাল আমি দেখছি, আমার পড়া ধরতে হবে। সঠিক উত্তর কি? আর্টিকেল 368 হচ্ছে পাওয়ার অফ পার্লামেন্ট টু অ্যামেন্ড দ্য কনস্টিটিউশন। পার্লামেন্টের কাছে এই যে পাওয়ারটা আছে, কি না, সংশোধন করার জন্য। চলো, পরের প্রশ্ন দেখো, এটা করো। ইন ফ্লাইট ওয়াইফাই ইন্টারনেট পরিষেবা প্রদানের জন্য
ইন ফ্লাইট ওয়াইফাই ইন্টারনেট পরিষেবা প্রদানের জন্য প্রথম ভারতীয় বিমান সংস্থা হয়ে উঠেছে কোনটি? ইন ফ্লাইট মানে ফ্লাইটের মধ্যে যখন তুমি বা তোমরা থাকবে তখন দেখবে ওয়াইফাই অ্যাক্সেস করা যাচ্ছে। আগে দেখবে এই ফ্লাইটের মধ্যে ওয়াইফাই অ্যাক্সেস করা যেত না। এবার থেকে ফ্লাইটের মধ্যেও ওয়াইফাই পরিষেবা অ্যাক্সেস করার জন্য এয়ার ইন্ডিয়া, কোন বিমান সংস্থা? এয়ার ইন্ডিয়া তারা অ্যালাউ করছে। তো সঠিক উত্তর কি? অপশন নাম্বার সি ইজ দ্য কারেক্ট আনসার। পরের প্রশ্ন, এই জায়গা থেকে অনেক প্রশ্ন ধরা যেতে পারে। কাকে ধরবো? হাত তোলো। সুমন মিশ্রা, এই যেন আবার বলবে না নেটওয়ার্কের সমস্যা, চটপট আনসার করো। মেজর ধ্যানচাঁদ খেলরত্ন পুরস্কার 2024 পাচ্ছেন নিম্নের কে? স্টুডেন্ট লিভ দ্য ডাউট সেশন। বাহ, ভাগ্য করে পেয়েছি আমি কল লাগাচ্ছি, বলছি স্টুডেন্ট লিভ দ্য লাইভ সেশন। পড়া ধরবো বলেছি আর হাত তুলছে না কিন্তু ছেলেমেয়েরা। ধরে ফেলেছি আজকে। তোমাদের অ্যাপে একটা নতুন ফাংশন অ্যাড করেছি, আগের দিন কি তোমাদেরকে বলেছিলাম? মাই প্রোগ্রেস রিপোর্ট। তো সেই প্রোগ্রেস রিপোর্ট কিন্তু রিফ্লেক্ট করবে তোমার আয়নার মতো, মিররের মতো, যে তোমার ব্যাচে কতটা ক্লাস যাচ্ছে, তুমি কতটা দেখছো, সেটা কিন্তু একটা ডেটা তোমার মানে ওই 3 লাইনে ক্লিক করে দেখতে হবে, ফাঁকি দিলেই ধরা পড়বে। তাহলে মেজর ধ্যানচাঁদ খেলরত্ন পুরস্কারটা কি? এটা হচ্ছে আমাদের হাইয়েস্ট স্পোর্টস অ্যাওয়ার্ড। এটার পূর্বতন নাম কি? রাজীব গান্ধী খেলরত্ন পুরস্কার। এটার পূর্বতন নাম কি? রাজীব গান্ধী খেলরত্ন পুরস্কার। তাহলে যদি আমরা কথা বলি 2024 সালে ন্যাশনাল স্পোর্টস অ্যাওয়ার্ড ঘোষিত হয়েছে এবং 2024 সালে ন্যাশনাল স্পোর্টস অ্যাওয়ার্ডের প্রাপকগণের মধ্যে একজন হলেন হরমনপ্রীত সিং। বেসিক্যালি 2024 সালে মেজর ধ্যানচাঁদ খেলরত্ন পুরস্কার প্রাপক হলেন কতজন? 4 জন। আর একবার বলে রাখি, 4 জন হচ্ছেন প্রাপক। নামগুলো কারা কারা মনে রাখো। মেজর ধ্যানচাঁদ খেলরত্ন আমাদের ক্রীড়া ক্ষেত্রে টপ পুরস্কার, এটা মনে রাখতে হবে প্রথম কথা। নামগুলো মনে রাখো, মানু ভাকের, ডি গুকেশ চ্যাম্পিয়ন হয়েছেন রিসেন্টলি, হরমনপ্রীত সিং এবং প্রবীণ কুমার। এই 4টে নাম তোমাকে মুখস্থ রাখতে হবে। তোমাকে আমি যেমন এই প্রশ্নটা যে কোনো একটা নাম দিয়ে করলাম, একটা দিয়েও হতে পারে, 3টে দিয়েও হতে পারে, 2টো দিয়েও হতে পারে, আবার 4টে দিয়েও হতে পারে। সো বি রেডি অ্যান্ড বি প্রিপেয়ার। এই জায়গাটা একবার পড়ে নাও। কি বললাম বুঝতে পেরেছো? মেজর ধ্যানচাঁদ খেলরত্ন পুরস্কার। কারো কোনো ডাউট এই জায়গা থেকে? বলো তাহলে প্রতি বছর কোন তারিখে আমাদের ন্যাশনাল স্পোর্টস ডে, প্রতি বছর কোন তারিখে আমাদের জাতীয় ক্রীড়া দিবস পালিত হয়? প্রতি বছর কোন এই তো তুমি এসছো রোহান, তাই তো? প্রতি বছর কোন তারিখে জাতীয় ক্রীড়া দিবস স্পোর্টস ডে পালিত হয়? স্যার 29 আগস্ট স্যার। ওকে, এবারে আমাকে বলো ন্যাশনাল স্পেস ডে, জাতীয় মহাকাশ দিবস কোন তারিখে? স্যার এটা আমার জানা নেই স্যার। আজকে সকালের কারেন্ট অ্যাফেয়ার্সে কিন্তু পড়িয়ে দিয়েছি। মনে করো 23 কি হবে? আগস্ট হলো। আচ্ছা, এবারে বলো এই যে আমরা জাতীয় ক্রীড়া দিবস উদযাপন করি কার স্মরণে? ডব্লিউপির প্রিভিয়াস ইয়ার প্রশ্ন, কার স্মরণে? কাক, যেমন জাতীয় যুব দিবস 12ই জানুয়ারি, এই রিসেন্টলি আমরা করলাম। তাহলে 12ই জানুয়ারি এটা কি? কমিমেমোরেটিং দ্য বার্থ অ্যানিভার্সারি অফ স্বামী বিবেকানন্দ। স্বামী বিবেকানন্দের জন্মদিনে আমাদের কি হচ্ছে? জাতীয় যুব দিবস। তুমি শুনছো? এই দেখো রোহান শুনছে না। যাই হোক, তোমরা শোনো। তাহলে স্বামী বিবেকানন্দের জন্মদিনে যেমন জাতীয় যুব দিবস হয় 12ই জানুয়ারি, নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিনে 23শে জানুয়ারি আমাদের কি? পরাক্রম দিবস, দেশনায়ক দিবস। তেমনি হকি লিজেন্ড মেজর ধ্যানচাঁদের জন্মদিনটাকেই হচ্ছে আমাদের জাতীয় ক্রীড়া দিবস, অর্থাৎ 29শে আগস্ট। মনে থাকবে তো এবার সবার? পড়া ধরতে হবে, পড়া ধরতে হবে, এটা করো।
কোন আইআইটির গবেষকরা একটা ব্যাকটেরিয়া শনাক্ত করেছেন? কোন আইআইটির গবেষকরা, মানে ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি, ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি মানে কি আইআইটি, তাহলে কোন আইআইটির গবেষকরা যারা একটা ব্যাকটেরিয়া শনাক্ত করেছেন, যে ব্যাকটেরিয়া কি করতে পারে না মাটিতে বিষাক্ত দূষণকারী, মানে যারা পয়জনাস তাদেরকে শনাক্ত করতে পারে এবং তাদেরকে গ্রাস করতে পারবে এবং মাটির উর্বরতা বাড়িয়ে দেবে। তাহলে বলো এটা কত বড় একটা অ্যাচিভমেন্ট। তাহলে সঠিক উত্তর কি হয়ে যাবে? আইআইটি বোম্বে। রাইট অ্যান্সার কি? অপশন নাম্বার বি ইজ দ্য কারেক্ট আনসার। এবারে এটা করো, পরের প্রশ্ন। ভারতের সুপ্রিম কোর্টের ৫১তম প্রধান বিচারপতি হিসাবে শপথ নিয়েছেন কে সম্প্রতি? বলো। ভারতের সুপ্রিম কোর্টের ৫১তম প্রধান বিচারপতি হিসাবে শপথ নিয়েছেন কে সম্প্রতি? সুব্রত, চুপচাপ থাকলে হবে? বলো ভাই বলো। ভারতের ফার্স্ট বর্তমান চিফ জাস্টিস কে? বলো। জানা নেই স্যার। কি করে হবে? কোন পরীক্ষা দেবে? কনস্টেবল? হ্যাঁ স্যার। এই সুপ্রিম কোর্টের বিচারপতি চেঞ্জ হয়ে গেছে, এর থেকে যদি বলো স্যার একটা প্রশ্ন আমার সাজেশন দেন, তো এর থেকে আর বড় প্রশ্ন হয়? বলো। তাহলে কেন ফাঁকি দিচ্ছ? কি করো তুমি এখন? স্যার আমি তো মানে আইটিআই করে স্যার জব করি এখন স্যার। এই 3 মাস স্যার আপনার ক্লাসটা নিয়ে মানে ফাউন্ডেশন ব্যাচটা নিয়েছিলাম, তো এই কাজ ছেড়ে দিয়ে স্যার এখন পড়ছি আর কি। ফাঁকি দিও না প্লিজ, পড়ো। এর চেয়ে বেশি ইম্পর্টেন্ট প্রশ্ন আর কিছু হতে পারে না, বুঝতে পেরেছো? ফাঁকি দিও না কিন্তু। হ্যাঁ না স্যার, ওই কারেন্ট অ্যাফেয়ারের ক্লাসগুলো স্যার করা হয়নি স্যার, যেগুলো। করো করো করো, ফাঁকি দিও না। হ্যাঁ, ভালো থেকো। হ্যাঁ স্যার, ঠিক আছে স্যার, থ্যাংক ইউ স্যার। তাহলে সঠিক উত্তর কি হয়ে যাবে? সঞ্জীব খান্না। রাইট অ্যান্সার অপশন নাম্বার সি। আচ্ছা, এখানে আরেকটা প্রশ্ন বলে ফেলো। আরবিআইয়ের 25তম গভর্নর কে নিযুক্ত হয়েছিলেন? 25তম গভর্নর কে? রাইট অ্যান্সার কি হবে সেক্ষেত্রে? কে বলবে? যারা যারা সঞ্জয় মালহোত্রারা লিখেছো সবারই অ্যান্সার ভুল। আমি দেখো অ্যান্সার এখানে কি জিজ্ঞেস করেছি, 25তম গভর্নর বলেছি। চোখ কান খোলা রাখো, একদম মুখস্থ বিদ্যার মতো ঠুসে খেয়েছো ডেলিভারি করবে এরকম করো না। এটা হবে শক্তিকান্ত দাস। মন দিয়ে দেখো, আমি আগের বারেরটাই জিজ্ঞেস করেছি এবং আমার ভাষাটা শুনবে। আমি বলেছিলাম যে কে নিযুক্ত হয়েছিলেনটা একটু ফাস্ট করে জড়িয়ে বলেছি। শক্তিকান্ত দাস। বর্তমানে ইনি নেই, বর্তমানে এই জায়গায় 26th গভর্নর অ্যাপয়েন্ট হয়েছেন সঞ্জয় মালহোত্রা। মনে থাকবে? তাহলে আমার যে কোনো দিক থেকে আসুক রেডি থাকতে হবে। রাইট অ্যান্সার অপশন নাম্বার সি। এটা করো। এই পড়া ধরছি সবাইকে, তো তোমাদের অসুবিধা হচ্ছে না তো? হ্যাঁ, নিয়ন দাস তুমি ঠিক বলেছো, ভেরি গুড ভেরি গুড। চলো পরে প্রশ্ন করো। বলছে, শুনছো? হ্যাঁ স্যার, শুনতে পাচ্ছি, বলুন। পিতল কিসের কিসের মিশ্রণ? পিতল কোন দুটো ধাতুকে মেশালে আমরা পিতল পেতে পারি? কোন দুটি ধাতুর সংমিশ্রণে পিতল তৈরি হয়? তামা ও দস্তা। তামা ও দস্তা। তাহলে তামার সঙ্গে টিন মেশালে কি তৈরি হবে? কাঁথা। আচ্ছা, আর যদি বলা হয় ব্রোঞ্জ? ব্রোঞ্জ। তামা আর টিন মিশিয়ে ব্রোঞ্জ, ছোটবেলায় পড়োনি? তাম্রপ্রস্তর যুগের ওই পরের পাটেই তো আসে। আচ্ছা, এবারে বলো জার্মান সিলভারের উপাদান কি? ডাব্লিউপি মেনে আসা প্রশ্ন। জার্মান সিলভার বলো। তিনটে কম্পোনেন্ট। একদমই, ভেরি গুড। কোন জেলায় বাড়ি? পূর্ব মেদিনীপুর স্যার। ওকে, ভালো করে পড়ো। এবারে বলো, যদি প্রশ্ন আসে এই জায়গায়, এই সংকর ধাতু বিষয়টা কি জিনিস আমাকে বলো তো। সংকর ধাতু, এই যে আমরা বলছি, এই সংকর ধাতু জিনিসটা আসলে কি, কিভাবে তৈরি হয়? দুটো ধাতুর মিশ্রণে যেটা তৈরি হয়। আচ্ছা, ভেরি গুড, কনসেপ্ট ক্লিয়ার। এবারে বলো বেল মেটাল কাকে বলে? বেল মেটাল।
স্যার এটা আমার ঘন্টা জানা নেই ঘন্টা স্যার। ঘন্টা কিসের তৈরি হয় বলো, সহজে ভাবো, ঘন্টা বাংলায় ভাবো, ঘন্টা কি দিয়ে তৈরি হবে? কাঁসা। হতে পারে। তাহলে পিতল আর কাঁসা এইগুলো কিন্তু মনে রাখতে হবে কোনটা কাজ। যেমন কাঁসা হলে তামা টিন হবে, পিতল হলেও তামা দস্তা, ব্রোঞ্জ হলেও কিন্তু তামা আর টিনের সংমিশ্রণে তৈরি সংকর ধাতু। এবারে বলো পরের প্রশ্ন। তুমি কি স্ক্রিন দেখতে পাচ্ছ পরের প্রশ্ন? আমি তো স্ক্রিন দেখতে পাচ্ছি আচ্ছা, না, আপনি আমি শুধু বলে দিচ্ছি। পয়েন্টারটুকু। বলো, উষ্ণতা হ্রাসের স্বাভাবিক হার বায়ুমণ্ডলের কোন স্তরে দেখা যায়? উষ্ণতা হ্রাসের স্বাভাবিক হার বায়ুমণ্ডলের কোন স্তরে? উষ্ণতা হ্রাসের স্বাভাবিক হার, এটাকে ইংরেজিতে বলা হয় নর্মাল ল্যাপস রেট অফ টেম্পারেচার। স্ট্র্যাটোস্ফিয়ার স্যার, স্ট্র্যাটোস্ফিয়ার। কনফার্ম? হ্যাঁ স্যার, কনফার্ম। উষ্ণতা হ্রাসের স্বাভাবিক হার জিনিসটা কি বলো তো? ওইটা হচ্ছে মানে ওই 1000 কিলোমিটার, মানে 100, হ্যাঁ বলো বলো, হচ্ছে বলো। 100 একশো না, 1000 কিলোমিটার কত একটা চেঞ্জ হয় না স্যার? হ্যাঁ তা এটা, স্যার খেয়াল নেই। আচ্ছা খেয়াল নেই, ঠিক আছে। তাহলে এটা কোন স্তরে হয়? ট্রোপোস্ফিয়ার মানে নিচেরটা, তার উপরে স্ট্র্যাটোস্ফিয়ার। তুমি বলছো স্ট্র্যাটোস্ফিয়ার, স্ট্র্যাটোস্ফিয়ারে হয় না ট্রোপোস্ফিয়ারে হয়? স্যার এই ট্রোপোস্ফিয়ারে হয় স্যার। এক্স্যাক্টলি। তাহলে এই ভুলগুলো করলে চলবে না। ওটা 1000 কিলোমিটার নয়, 1000 মিটার। 1000 মিটারে কি হয়? 1 কিলোমিটার। মানে 1 কিলোমিটার উপরে উঠলে বায়ুর উষ্ণতা 6.4 হারে কমে। এটাই হচ্ছে উষ্ণতা হ্রাসের স্বাভাবিক হার। বলো ট্রোপোস্ফিয়ার সম্পর্কে কি কি তথ্য তোমার মনে পড়ছে বলো? ট্রোপোস্ফিয়ারকে ক্ষুদ্রমণ্ডল বলা হয়। ক্ষুব্ধমণ্ডল বলে, কেন বলে? এটাতে ঝড় বৃষ্টি আর হচ্ছে বিদ্যুৎ আর এই বজ্রপাত এগুলো হয়। হয় আর আর হচ্ছে এর গড় গড় উচ্চতা হচ্ছে গড়, ওটাকে কি বলে? হ্যাঁ অ্যাভারেজ হাইট। হ্যাঁ ওটা হচ্ছে 13 13 কিমি। কিলোমিটার। ভেরি গুড। তারপর আর উম, ট্রোপোস্ফিয়ারের ঊর্ধ্বসীমাকে কি বলা হবে? ট্রোপোস্ফিয়ারের ঊর্ধ্বসীমা। ওপরের অংশ 3 কিলোমিটার মতো, ওই যে জায়গা বলেছিলাম ট্রোপো, ও, ট্রোপোপজ। সেই ভিডিও প্লে আর পজের মতো, যেখানে উষ্ণতা বাড়েও না কমেও না, ধ্রুবক থাকে, তাকে কি বলে? ট্রোপোপজ। এবং এটাই ডাব্লিউবিসিএস এসেছিল যে ট্রোপোস্ফিয়ার আর স্ট্র্যাটোস্ফিয়ারের মধ্যবর্তী অংশকে কি বলে? এগেইন ট্রোপোপজ। তাহলে ট্রোপোস্ফিয়ার শেষ, তারপর 3 কিলোমিটার অঞ্চল ট্রোপোপজ, তারপর স্ট্র্যাটোস্ফিয়ার শুরু হচ্ছে। বলো শান্তমণ্ডল কাকে বলবো? শান্তমণ্ডল স্ট্র্যাটোস্ফিয়ারকে বিমান চলাচলের উপযোগী স্তর কোনটা? স্ট্র্যাটোস্ফিয়ার। ট্রোপোস্ফিয়ারের উপরের স্তরটা স্ট্র্যাটোস্ফিয়ার। একদমই কারেক্ট। ওজোন গ্যাসের ঘনত্ব দেখা যায় বায়ুমণ্ডলের কোন স্তরে? স্ট্র্যাটোস্ফিয়ারে। স্ট্র্যাটোস্ফিয়ারে। এবারে বলো ঘনমণ্ডল কাকে বলে? লাস্ট প্রশ্ন, ঘনমণ্ডল কাকে বলে? ঘনমণ্ডল। আমি ঘনমণ্ডল চেষ্টা করো। বায়ুমণ্ডলের বেশিরভাগ গ্যাসীয় উপাদান যে স্তরে থাকে বলো? তাহলে তাহলে ওটা তো ট্রপোস্ফিয়ারই হবে স্যার। ট্রোপোস্ফিয়ারই হবে। ওপরে উঠলে তো বায়ু হালকা হতে থাকে, আরো ওপরে উঠলে বায়ু আমরা পাই না। তাই ঘন বায়ুমণ্ডলের বেশিরভাগ গ্যাসীয় উপাদান এই নিচের লেয়ারে থাকে, তাই একে ঘনমণ্ডল বলি। যেমন ক্ষুব্ধমণ্ডল বলি, তেমনি ঘনমণ্ডল বলে। ভালো করে পড়াশোনা হ্যাঁ করো। স্যার। কনস্টেবল কি এটা প্রথমবার নাকি আগেও দিয়েছো? না স্যার, এটা আমার শেষ মুহূর্তে আমি এসছি বলে, এটা 34 বছর আমার হয়ে গেছে অলরেডি, আমি এটা হ্যাঁ, লাস্ট দিতে পারবো। তাহলে ফাঁকি দিও না, ভালো করে পড়ো। হ্যাঁ হচ্ছে তো, হ্যাঁ স্যার। ভালোই হচ্ছে তো, ভালো করে পড়ো। হ্যাঁ থ্যাংক ইউ স্যার। হুম, এই তো। তোমাকে অনেকটাই প্রশ্ন ধরা হয়ে গেল নাকি? এরকে চলো আমরা এগিয়ে যাই ততক্ষণে। পরের প্রশ্ন, এখানে ট্রোপোস্ফিয়ার থেকে ডেটা এনেছিলাম। মেরুতে উচ্চতা জানতে চাই, আর একটা জানতে চাই নিরক্ষীয় অঞ্চলে উচ্চতা কত, আর অ্যাভারেজটা 13 কিলোমিটার। মনে রেখে দেবে, কোনো কোনো বাংলা ভাষার ভার্সানের বইতে 12 কিলোমিটারও লেখা থাকে। ডোন্ট ওয়ারি, পরীক্ষায় যদি তোমার অপশানে 12-13 দুটোই থাকে, 13 করে আসবে অপশান, ঠিক আছে? 13টা এনসিআরটি অ্যাকর্ডিং 13টাই পাবে এনসিআরটির বইতে। তো 13 ধরে রাখবে অ্যাভারেজ হাইট, আর 9-18 বা 8-18 অনেক সময় থাকে। চলো এগিয়ে যাই পরের প্রশ্ন। এখান থেকে প্রথম মহিলা, অনেক প্রশ্ন ধরা যেতে পারে, ধরবো নাকি আবার কাউকে?
সঠিক উত্তর কি হবে? পশ্চিমবঙ্গের প্রথম মহিলা রাজ্যপাল কে ছিলেন? যারা যারা অপশন এ নির্বাচন করেছো একদমই কান ধরো। রাইট অ্যান্সার পদ্মজা নাইডু। এখানে পশ্চিমবঙ্গ কথা মেনশন করেছে, তাই হলো পদ্মজা নাইডু। যদি থাকতো ভারতের কোনো রাজ্যের প্রথম মহিলা রাজ্যপাল, কি বললাম, কোনো রাজ্যের কথা মেনশন করেনি, কোনো একটা রাজ্যের। তো বেসিক্যালি কোনো রাজ্যের বলতে আমরা সেটা পরে জানি ইউপি। তো কোনো রাজ্যের প্রথম মহিলা রাজ্যপাল বললে উত্তর এই নাইডু নাইডু ব্যাপারটা রিলেট করে নেবে, এই যে এখানেও নাইডু এখানেও নাইডু, তো উত্তর বেসিক্যালি হবে সরোজিনী নাইডু। মনে থাকবে, সরোজিনী নাইডু কোনো রাজ্যের প্রথম মহিলা রাজ্যপাল ছিলেন। আর যদি সিএম এর কথা বলে তাহলে উত্তর করে দেবে সুচেতা কৃপালিনী। দীপঙ্কর তো বিরাট রেগে গেছে, বলছে স্যার কোচবিহারের ছেলের আপনি ধরছেন না। ঠিক আছে, তুমি এসো দেখি। চলো, এই ছেলেমেয়েরা হাত তোলে যার সাথে কানেক্ট হয় ওই আর কি। চলো পরের প্রশ্ন এটা করো। ঠিক আছে, তুমি এসো। না, পড়া ধরে বেশ ভাল লাগছে, ছেলেমেয়েরা যারা ফাঁকি দিচ্ছে ধরে ফেলছি কিন্তু আমি। হালকা হালকা অফলাইনের ফিলিং চলে আসছে নাকি পড়া ধরলে। এবার এটা বলো, নিচের কোনটি সিন্ধুর উপনদী কোনটা? অপশন হচ্ছে লোহিত, প্রশ্নটা শোনো, সিন্ধুর উপনদী কোনটা? অপশন হচ্ছে লোহিত, সহায়ক, বেতোয়া নাকি দিবং। সিন্ধু নদীর উপনদী। হুম, লোহিত, দিবং, বেতোয়া নাকি সহায়ক। বেতোয়া একদম ভুল হয়ে গেল, তোমার সহায়ক ইজ দ্য কারেক্ট অ্যান্সার। সিন্ধুর যে ওই পাঁচটা আমরা মনে রাখি, ওই পাঁচটা বাম তীরের, এছাড়াও তো রাইট ব্যাংক ট্রিবিউটারিও তো আছে, বুঝতে পেরেছো? এই যে চন্দ্রভাগা মানে চেনাব, বিতস্তা বা ঝিলাম, ইরাবতী বা রাভি, বিপাশা বা বিয়াস, শতদ্রু বা সতলেজ, এইগুলো হচ্ছে বাম তীরের প্রধান পাঁচটা উপনদী। তুমি ডান দিকেও সহায়ক, গিলগিট এসব রয়েছে। তো এইটা হচ্ছে এই। আচ্ছা, এবারে বলো, ব্রহ্মপুত্র নদী কোন রাজ্য দিয়ে ভারতে প্রবেশ করেছিল? ব্রহ্মপুত্র নদী। স্যার অসম রাজ্যে। অসম নাকি অরুণাচল প্রদেশ, কি হবে? স্যার অসম। কনফার্ম? স্যার অরুণাচল প্রদেশ, তিব্বতের সাংপু নামে। এবারে বলো, পশ্চিমবঙ্গ পুলিশের মটো কি? ইন্টারভিউতে গেলে প্রথম প্রশ্ন এটাই ধরবে। এটা জানা নেই স্যার, মাথায় আসতেছে না। জানা আছে ওই কেয়ার, ওই কেয়ার, ওই ডেয়ার, হয়ে গেল। এবারে বলো, ভারতীয় বিমান যে আমাদের ইন্ডিয়ান এয়ারফোর্স আছে, তো ভারতীয় এই বায়ুসেনার মটো কি? আইসিডিএস এসছে, এবারের ক্লার্কশিপ মিসলেনিয়াসে এসছে, আমি অনেকবার পড়িয়েছি, এটা পারতেই হবে, এখানে ছাড় নেই। এয়ার ইন্ডিয়ার মটো। এয়ার ইন্ডিয়া কেন, ভারতের বায়ুসেনা, ইন্ডিয়ান এয়ারফোর্স, তার মটো কি? টাচ দ্য স্কাই উইথ গ্লোরি, মানে সগৌরবে আকাশ স্পর্শ করো। এবারে বলো, তোমার পড়াশোনার স্ট্যাটাস কি, কতদূর পড়েছো, আর কতবার ডাব্লিউপি দিয়েছো, নাকি এটা ফার্স্ট টাইম? বলো। স্যার 2বার ডাব্লিউপি দিছি, আর এটা 3 নাম্বার। আর স্যার 2.0 ছিলাম, ফাউন্ডেশন কমপ্লিট করতে প্র্যাকটিস বেস স্যার পড়তেছি স্যার। ফাউন্ডেশনে তোমার 2.0 তে নেয়ার অ্যাবাউট 400-র বেশি ক্লাস আছে, কটা ক্লাস করেছো? স্যার 400টাই করছি। তাহলে 400টা করার পরে তুমি আইএএফ এর মটো কেন বলতে পারলে না? আমি নিজেও তো পড়িয়েছি। স্যার ওগুলো একটু স্যার কারেন্ট অ্যাফেয়ার্স একটু কম দেখি স্যার। আচ্ছা বলো তো দেখি, হিমালয়ের সর্বদক্ষিণে অবস্থিত যে ভাগ তার নাম কি? কোন হিমালয়? হিমালয়ের সর্বদক্ষিণের ভাগটাকে কি বলা হয়? ট্রান্স হিমালয়, টেথিস হিমালয়, হিমাদ্রি হিমালয়, কি কি বলে, নাকি শিবালিক, কি বলে? স্যার শিবালিক স্যার, শিবালিক। এবারে বলো, মনে করো নদী দ্বারা প্লাবিত হয়েছে, প্লাবন ভূমি গঠিত হয়েছে, তো নদী দূরবর্তী, নদীর থেকে দূরে যে পলি সঞ্চয়ের ফলে যেটা তৈরি হয়, সেই মৃত্তিকাকে ভাঙর বলে নাকি খাদার বলে? স্যার ভালো করে ভাবো। হ্যাঁ বলো। নবীন হচ্ছে
নবীন হচ্ছে খাদার আর প্রাচীন পরি হচ্ছে ভাঙ্গর। ঠিক আছে, প্রাচীনটা তাহলে হচ্ছে ভাঙ্গর। দূরবর্তী। এবারে মনে করো এক জায়গায় তুমি ছোট একটা নালা করেছো, জল উপচে গেল, প্রথম জলটা কাছাকাছি যাবে আর দূরেরটা আগে গিয়ে অলরেডি জমা হয়েছে, তাহলে সেই দূরে যেটা সেটা হচ্ছে প্রাচীন। অলওয়েজ মনে রাখতে হবে দূরেটা হচ্ছে প্রাচীন, তাই প্রাচীন পলিকে আমরা কি বলি? ভাঙ্গর বলি। শোনো, তুমি 2.0 ক্লাস আবার রিপিট, মানে স্পিড ফাস্ট করে রিপিট দেখা শুরু করবে, ঠিক আছে? হ্যালো, শুনতে পেয়েছো দীপঙ্কর? যা, দীপঙ্কর আর শুনতে পেলো না, আমি ক্লাসে বলে দিচ্ছি তো শুনে নেবে। কনি দেব শর্মা বলছে স্যার ছুটি কখন? খুব ছুটির নেশা লেগেছে নাকি? তোমার ব্যস্ততা থাকলে তুমি ছুটি নিয়ে নাও, আমাদের আজকে ব্যস্ততা নেই, পড়া ধরছি। আর আমার কত ভালো লাগছে জানো, এই যে এদের যে খামতিগুলো আছে, এই যে একজন জানো একটা ছেলে ধরিয়ে দিলে বা একটা মেয়ের এরকম ধরিয়ে দিলে পড়া, সে কতটা ইন্সপায়ার্ড হয়, সে কতটা মোটিভেট হয়। এবং এসব তোমাদের সাথে খুলে বলা যাবে না স্ট্র্যাটেজি, এতে ওদের লাইফে বিরাট হেল্প হয়, বিরাট একটা জোয়ার চলে আসে, বুঝেছো? এবং এই জোশে জোশে একটা পড়ার নেশায় চলে যাবে। চলো এটা করো। মল্লিকা সারাভাই নিচের কোন নৃত্যের জন্য বিখ্যাত? ডান্স থেকে প্রশ্ন ধরাই যেতে পারে, ডান্স থেকে প্রশ্ন ধরাই যেতে পারে। কোন নৃত্যের জন্য বিখ্যাত এটা আমরা নিজেরা বলে দিই না। মল্লিকা সারাভাই হচ্ছেন সঠিক উত্তর হচ্ছে কুচিপুড়ি। তাহলে কুচিপুড়ি কোন রাজ্যের নৃত্যশৈলী? কুচিপুড়ি হচ্ছে বেসিক্যালি, আমি লিখে দিচ্ছি, আন্ধ্রপ্রদেশ, আন্ধ্রপ্রদেশ। সাত্রিয়া বললে উত্তর হবে আসাম। ওড়িশি হয়ে যাবে কি? ওড়িশা, ওড়িশি হয়ে যাবে ওড়িশা। কত্থক মেনলি নর্থ ইন্ডিয়া, কত্থক মেনলি নর্থ ইন্ডিয়া অথবা ইউপি। যেমন রিজিয়ন বললে নর্থ ইন্ডিয়া, স্টেট বললে দেখবে ইউপি আমার অপশানে থাকবেই। এটা করো। কোনটির রাসায়নিক নাম হলো টোকোফেরল? কাকে পড়া ধরতে হবে? চলে এসো। আচ্ছা, মেয়েদের মধ্য থেকে কেউ আসো, এতক্ষণ ধরে সব ছেলেরাই উত্তর দিয়ে গেল। তনুশ্রী দাস আছে, রাইজ হ্যান্ড পাঠালাম। নিম্নের কোনটির রাসায়নিক নাম হলো টোকোফেরল? কোন ভিটামিনের রাসায়নিক নাম টোকোফেরল? ভিটামিন সি, ভিটামিন ডি, ভিটামিন ই নাকি ভিটামিন কে? কার রাসায়নিক নাম টোকোফেরল? পপুলার প্রশ্ন কিন্তু এটা। সঠিক উত্তর হচ্ছে ভিটামিন ই। আর তোমরা এই সেগমেন্টেশনটা জানো নিশ্চয়ই, এডিই কে আর বিসিপি, দ্রবণীয়তা অনুসারে জল এবং তেলে দ্রবণীয়তা, মানে ওয়াটার সলিউবল নাকি ফ্যাট সলিউবল, এই ভাগটা তো পরীক্ষায় অনেক সময় এসেই থাকে আমাদেরকে, তো তার জন্য প্রস্তুত থাকতে হবে। বলতো কোন ভিটামিনের অভাবজনিত কারণে ফিনোডার্মা রোগ হতে পারে? একটু ঘুরিয়ে জিজ্ঞেস করলাম, দেখি কে বলতে পারে। কোন ভিটামিনের অভাবজনিত কারণে এই রোগটা হয়? আচ্ছা, ভিটামিন কে হবে, দাঁড়াও আমি নিজেও অপশন দেখিনি, অ্যানিমেশন যেটাই ছিল। ও হ্যাঁ, এটা আগে বলো কোন ভিটামিনের, দাঁড়াও ঠিক করে দিই। কোন কই ফিনোডার্মা, ফিনোডার্মা কিসের কারণে হয় বলো? ফিনোডার্মা কিসের কারণে হয়? ফিনোডার্মা বেসিক্যালি ত্বক খসখসে বা ইত্যাদি হয়ে যাওয়ার জন্য, বুঝতে পেরেছো? তাহলে ভিটামিন ই এর রাসায়নিক নাম, এটা কেন ই তে ছিল আমি খেয়ালই করে দিই, দাঁড়াও ঠিক করে দিই, ঠিক হয়ে গেছে। তাহলে ভিটামিন ই একদমই কারেক্ট। আর ফিনোডার্মা বিশেষ করে, আরে না, ত্বকের ওই ইস্যু, ওটা ভিটামিন এতেই যায় জানো। রাতকানা সবাই পড়ো না তুমি, ত্বক খসখসে বা ইত্যাদি সব এর কারণেই হয়। রাতকানা বা যেটাকে আমরা নাইট ব্লাইন্ডনেস বলি, সেটাও এটা। ফিনোডার্মা, এটা ফিনোডার্মা ত্বক। আর যেটা তোমার ওই দাঁত বাড়িতে হয়, যেটাকে বলা হয় স্কারভি, এটা খুব দেয়, যেটা হচ্ছে কিসের কারণে? অ্যাসকর্বিক অ্যাসিড। ভিটামিন সি ইজ দ্য রাইট অ্যান্সার। খসড়া কমিটির প্রধান ছিলেন নিম্নের কে? আর এখানে বলতে হবে খসড়া কমিটি কবে গঠিত হয়, খুব পপুলার প্রশ্ন এটা। খসড়া কমিটি কবে গঠিত হয়? খসড়া কমিটির প্রধান ছিলেন নিম্নের কে? প্রধান কে? সঠিক উত্তর কি হয়ে যাবে? অবভিয়াসলি 7 সদস্যের মধ্যে বি আর আম্বেদকর ইজ দ্য রাইট আনসার। বি আর আম্বেদকর ইজ দ্য রাইট অ্যান্সার। আর খসড়া কমিটি গঠিত হয় কোন তারিখে?
এটা পরীক্ষাতে খুব দেয়। 29 আগস্ট 1947, 1929 লিখেছ। এক বছর হয়ে গেল তোমার নাম নেওয়া হয়নি। কে তুমি? তপন বর্মন। এই তো তপন, মনে থাকবে এটা। এবার এটা করো, এটা তো সবাই পারবে। যে মৃত্তিকা সংক্রান্ত বৈজ্ঞানিক গবেষণার বিষয় বলতে নিম্নের কোনটিকে বোঝায়? পেডোলজি, এটা অনেকবারই তো পড়ানো, যেটাকে আমরা কি বলি? স্টাডি অফ সয়েল। মৃত্তিকা সংক্রান্ত অধ্যয়নকে পেডোলজি বলি। আর যদি প্রশ্ন আসে যে ওয়ার্ল্ড সয়েল ডে, বিশ্ব মৃত্তিকা দিবস কবে, তাহলে উত্তর কি? 5ই জানুয়ারি, নাকি? ঠিক লিখলাম? ঠিক লেখা হয়েছে? রিপন, রিপন মোল্লা, তুমি ঠিক ধরেছো, এটা 5 ডিসেম্বর। মনে থাকবে, 5 ডিসেম্বর হচ্ছে ওয়ার্ল্ড সয়েল ডে। নেক্সট, নিম্নের কোনটি দিয়ে কম্পিউটারের ইন্টিগ্রেটেড চিপ, বা যাকে আমরা বলি না আইসি, এই আইসি তৈরি হয় কোনটির দ্বারা? রোহান, ভিটামিন ওটা ঠিকই তো আছে, দেখো পরে অ্যানিমেশন রং ছিল, আবার কারেক্ট করে করলাম তো। কেন তার আবার অ্যানিমেশন রং? যাবো আগের প্রশ্নে, দেখছি শেষে। কোনটি দিয়ে ইন্টিগ্রেটেড চিপ বা আইসি তৈরি হয়? সিলিকন। বিশেষ করে মনে রেখে দেবে, একটা প্রশ্ন আসে যে কোন কোনগুলো হলো সেমি কন্ডাক্টর বা অর্ধ পরিবাহী। এক্সাম্পল পরীক্ষাতে আসে সিলিকন, জার্মেনিয়াম। সিলিকন, জার্মেনিয়াম, এটা হচ্ছে অর্ধ পরিবাহী বা সেমিকন্ডাক্টর। আচ্ছা দেখি তো আগের প্রশ্নটা কি। হ্যাঁ, ফাইলোকুইনন, এটা কোথায় গেল? দেখো, ভিটামিন কে এর যদি আমরা কেমিক্যাল নেম বা এর যদি আমরা রাসায়নিক নাম লিখি, ভিটামিন কে কি হবে? হ্যাঁ, ফাইলোকুইনন, ঠিকই তো আছে। প্রশ্নটা কি? ফাইলোকুইনন দিয়ে, ও এটা টোকোফেরল দিয়ে, আচ্ছা আমি খেয়ালই কর, মাফ করবে, টোকোফেরল। ওকে ওকে, ভিটামিন ই, ই, ই ইজ দ্য কারেক্ট অ্যান্সার। কেউ একজন তখন কারোর একটা পড়া ধরছিলাম, ঠিকই তো ছিল, তাহলে তো চেঞ্জ করার কোনো প্রশ্নই ছিল না। কেউ একজন বলেছিল, সেই ভেবে আমি না পড়ে আমিও চেঞ্জ করে দিয়েছি। দাঁড়াও, একজন বলেছিল আর তারপরে আমি আর চেঞ্জ দেখেইনি। দাঁড়াও, সেট করে দিই। Yes. এবার ঠিক আছে, এটা মুছে দিই। কই ইরেজার? না, এটা ইরেজ হবে না, কারণ ওটা অলরেডি হয়ে গেছে। এটা কারেক্ট অ্যান্সার। নেক্সট, ঠিকই ছিল, একজন ভুল বলেছিল, আর ওই দেখে আমিও সেই কার কমেন্টের মধ্যে ছিলাম, ওই জন্য আমিও ওই ফলোতে বেরিয়ে গেছি। বুঝতে পেরেছি। ওয়ার্ল্ড সয়েল ডে হয়ে গেল। ইন্টিগ্রেটেড চিপ, সিলিকন, জার্মেনিয়াম, সেমিকন্ডাক্টরকে বাংলাতে আমরা কি বলি? অর্ধ পরিবাহী। ঠিকই ছিল, হ্যাঁ, অর্ধ পরিবাহী। ফাইলোকুইনন তো আসেনি না, অর্ধ পরিবাহী। নেক্সট, এটা করো, এটা খুব মজার প্রশ্ন একটা পেয়েছি। কোন সংকর ধাতুতে, বলছে এদের মধ্যে কোন সংকর ধাতুতে জিঙ্ক নেই? বলো। শ্রেয়সী ঘোষ, হ্যাঁ শো করে, শ্রেয়সী শো করে। বাপ্পা অধিকারী, সবার কমেন্ট দেখা যায়। এটা বলো, কোনটাতে জিঙ্ক নাই, নেই বলেছে। সঠিক উত্তর কি বলেছো? অপশন বি, ব্রোঞ্জ বলেছো। হ্যাঁ, তামার টিন, কপার সিউ, টিন এসএন, এটাই তো ব্রোঞ্জ, এটাই হবে রাইট অ্যান্সার। দেখো, জার্মান সিলভার আসলে তামা, দস্তা, নিকেল, দস্তা বেরিয়ে গেল। পিতল বললে তামা, দস্তা হলো। ব্রোঞ্জ হলো তামা আর অন্য একটা ধাতু, সাধারণত টিন হিসেবে মেশানো হয়। এই যে কপার সিউ আর টিন হচ্ছে এসএন। মাসুদ, সব আসছে। সঠিক উত্তর অপশন নাম্বার বি। এবারে এটা করো, ওটা কিন্তু ভালো প্রশ্ন ছিল।
ভারতের সংবিধানে রাষ্ট্র পরিচালনার নির্দেশাত্মক নীতির ধারণা কোন দেশ সংবিধান থেকে গৃহীত হয়েছে? তো রাষ্ট্র পরিচালনা অবভিয়াসলি আয়ারল্যান্ড ইজ দ্য কারেক্ট অ্যান্সার, যাকে আমরা সংক্ষেপে কি বলি, ডিপিএসপি, ইংরেজিতে বলি ডাইরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসি, আয়ারল্যান্ড থেকে গৃহীত। এটা আছে সংবিধানের কোথায়? না, এটা আছে সংবিধানের পার্ট 4-এ। কত সংখ্যক আর্টিকেলের মধ্যে? আর্টিকেল হয়ে যাবে 36-51, এটা মনে রাখতে হবে। আচ্ছা বলো তো দেখি, জনকল্যাণকর রাষ্ট্র ধারণা কোন জায়গায় সুস্পষ্ট হয় বা ইংরেজিতে বলে ওয়েলফেয়ার স্টেট? এটা কিন্তু অনেকবার পরীক্ষা এসেছে, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। ওয়েলফেয়ার স্টেটের ধারণা কোথায় সুস্পষ্ট হয়? মৌলিক অধিকার, মৌলিক কর্তব্য, ডিপিএসপি, প্রস্তাবনা, এইসব অপশনে দেবে, অ্যান্সার করে আসবে ডিপিএসপি। কিন্তু ওয়েলফেয়ার স্টেট বা জনকল্যাণকর রাষ্ট্রের ধারণাকে সুস্পষ্ট করে। খুব পপুলার প্রশ্ন এটা। হাইকোর্টের বিচারপতিদের, দেখো হাইকোর্ট রাজ্যের সর্বোচ্চ আদালত, সুপ্রিম কোর্ট দেশের সর্বোচ্চ। তো হাইকোর্টের ক্ষেত্রে অলওয়েজ লোয়ার ভ্যালুটা বসাবে, 62 বসাবে, সুপ্রিম কোর্টের ক্ষেত্রে 65 বসাবে। এই হয়ে যাবে তোমার উত্তরের ট্রিক। আর এটাই ওই যে এসপিএসসির ক্ষেত্রেও আমরা ব্যবহার করি না, এসপিএসসি 6-62, আর এটা আমরা ইউপিএসসির ক্ষেত্রে 6-65 করি। তো এই থটেও এটাও কিন্তু খেয়াল রাখা যেতে পারে। তাই সঠিক উত্তর কি? 62 বছর, কারণ হাইকোর্টের বিচারপতির কথা বলেছে। এবারে এটা করো, এটা ইংরেজিতেই রাখতে হয়েছে, এটা বাংলাতে করলে ঠিক জমছিল না। করো এটা, নিজের পড়ে করো, আমি বলে দেবো না পারলে। শ্রেয়সী, কোশ্চেন গুলো দারুণ। হ্যাঁ, আমি তো কালকে রাতেই বসে বসে সেট করেছি, সব নতুন নতুন প্রশ্ন যেগুলো আসে পরীক্ষায় সেইগুলোই রিপিট করাতে হয়, তাই না? চলো এটা করো। এবং আমি এখানে আমার মাথায় সেগমেন্ট হয়ে যায় যে না এটা আমার ডাব্লিউপি কেপির ব্যাচ, তো ওদের অ্যাকর্ডিংই প্রশ্ন আনতে হয়। আমি ইউটিউবে যখন জিকে এক্সপ্রেস করি, সব এক্সামের কথা ভাবতে হয়। অ্যাকর্ডিং টু ডক্টর বি আর আম্বেদকর ভিউজ, ডক্টর বি আর আম্বেদকর ওদের তার থটে, হুইচ অফ দ্য ফলোইং ইজ দ্য কি ফিচার অফ দ্য ডাইরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসি, যেটা আছে ডিপিএসপি ডাইরেক্টিভ প্রিন্সিপালে ভারতের সংবিধানে যেটা বলা হয়েছে, এটাকে কি এর মূল বৈশিষ্ট্য হিসেবে কি বলা হয়েছে? সুকান্ত, না না না, ওটা আলাদা। তো এটাকে বলেছিলেন নোভেল ফিচার, মনে থাকবে। আর যেটা তুমি 32-র কথা বলছো না সুকান্ত, মনে রাখবে আর্টিকেল 32-কে বলেছিলেন। আর তোমরা যদি কেউ আমার কাছে 2.0 পড়ে থাকো, দেখবে ডিপিএসপি তো আমিই পড়িয়েছিলাম। হ্যাঁ হ্যাঁ, ডিপিএসপি নিশ্চয়ই আমি পড়িয়েছি, হ্যাঁ আমিই তো পড়াবো। দেখবে ডিপিএসপির ওখানে নোটসের মধ্যে মেনশন করা ছিল, কারণ আমি করে তো আমি জানি, পড়া উচিত ছিল। এবং আমি এই যে প্রশ্নটা তুললাম না, একদম লেটেস্ট সিপিওর কোশ্চেন, সিপিওর একটা এক্সাম হয় 2024-এর কোশ্চেন, একদম লেটেস্ট কোশ্চেন তুললাম এটা। এই যে যুদ্ধ, যদি এইগুলো না পারো আমার আর কিছু বলার নেই। যদি কেউ 2.0 ফাউন্ডেশন করো, দেখবে এর পুরো তালিকা করা আছে, বিভিন্ন যুদ্ধর তালিকা করা আছে, বা যখন মূলত মুঘল যুগ পড়ানো হয়েছে এই তালিকাও করানো আছে। কনৌজ যুদ্ধ বা এই যুদ্ধের আরেকটা নাম কি বলা হয়? কি যুদ্ধ বলা হয় বলো? অর্জুন বর্মন বলো, শাহিন সরকার বলো। বিলগ্রামের যুদ্ধ পড়েছিলে না? কবে এটা? 1540, ঠিক লিখলাম? হ্যাঁ কি না? সঠিক উত্তর হুমায়ুন ইজ দ্য কারেক্ট অ্যান্সার। কনৌজ যুদ্ধ বা বিলগ্রাম যুদ্ধ 1540। প্রশ্ন কিন্তু দারুণ ইন্টারেস্টিং ছিল, খুব ভালো প্রশ্ন ছিল। এটা করো, এটাও ইংরেজিতে রাখতে হয়েছে, এটা বাংলাতে ঠিক জমছিল না। ইন হুইচ ইয়ার ওয়াজ দ্য ডিপার্টমেন্ট অফ স্পোর্টস, এই যে ক্রীড়া মন্ত্রক আগেদের যে নাম ছিল, ট্রান্সফর্মড ইনটু দ্য, এখন বর্তমান দেখবে বলা হয় ডিপার্টমেন্ট অফ ইউথ অ্যাফেয়ার্স অ্যান্ড স্পোর্টস। বর্তমান কি? ইউথ অ্যাফেয়ার্স অ্যান্ড স্পোর্টস, যুব ও ক্রীড়া বিষয়ক মন্ত্রণালয় যেটিকে বলা হয়। তাহলে শুধুমাত্র যে স্পোর্টস থেকে, ডিপার্টমেন্ট অফ স্পোর্টস থেকে ইউথ অ্যাফেয়ার্স অ্যান্ড স্পোর্টস, এটা কোন সালে এই চেঞ্জেসটা করা হয়েছিল? নন্দিতা কি লিখেছো? 85। অভিজিৎ লিখেছো 83। রিয়া লিখেছো 85। কি হবে রাইট অ্যান্সার? সঠিক উত্তর হচ্ছে এই প্রশ্নের জন্য 85। তাহলে নন্দিতা ঠিক লিখেছিল, 1985 হবে সঠিক উত্তর। অর্জুন বর্মন তোমারও ঠিক, দীপঙ্করেরও ঠিক। এবারে এটা করো। ডালখাই একটি জনপ্রিয় ফোক ডান্স, একটি জনপ্রিয় লোকনৃত্য কোথাকার? বিহার, উত্তরপ্রদেশ, ওড়িশা নাকি পাঞ্জাব? সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হবে
কারেক্ট অ্যান্সার হচ্ছে ওড়িশা। সঠিক উত্তর অপশন নাম্বার সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। এটা খুব মজার একটা প্রশ্ন, খুব ইন্টারেস্টিং প্রশ্ন। আচ্ছা, তোমাদের মতো বয়সে এটা খুব কম কম হয়, আমার তোমার মতো বয়সে কম হবে। 40 বছর পেরিয়ে যাওয়ার পরে, বিশেষ করে আমাদের বাড়িতে বাবা মায়েদের, কারোর কি তোমাদের বাবা মায়েদের এমন সমস্যা, আমার বাবার এই ধরনের লেন্স, একটা হচ্ছে তানারা কাছের জিনিসও ভালো দেখতে, মানে কাছেও সমস্যা দূরেও সমস্যা, কাছেও সমস্যা দূরেও সমস্যা, তাকে আমরা বাইফোকাল লেন্স বলি। আরো সহজে বললে, কিছু কিছু মানুষের লেন্সে দেখবে, যেমন আমার চশমা পুরোটাই পাওয়ার, কিছু কিছু মানুষের দেখবে এখানে একটা গোল চাঁদার মতো থাকে, আবার ওপরেও পাওয়ার থাকে। তো এই হচ্ছে মানে কি বললি বাইফোকাল লেন্সের গল্প। তো বলছে বাইফোকাল, এবার খুব কনসেপচুয়াল কোশ্চেন, এটা মন দিয়ে পড়ো। রনি পাল, কেন মন দিয়ে পড়োনি? মন দিয়ে পড়ো। বাইফোকাল লেন্সের কোন অংশটি দৃষ্টির কাছাকাছি যেতে সাহায্য করে, মানে তার কাছের সমস্যা, মানে এই গোল যেটা থাকে, দেখবে এমনি খবরের কাগজ পড়ার সময় চশমা লাগায়, এমনি ওকে থাকে, তারা হচ্ছে কি হাইপার মেট্রোপিয়ার শিকার। তো সেটা কি ধরনের লেন্স কাজ করবে? উত্তল লেন্স কাজ করে। আমি যেমন মায়োপিয়া রোগী, আমার ক্ষেত্রে অবতল লেন্স কাজ করবে। তো রাইট অ্যান্সার উত্তল লেন্স ও নিজের অংশ। আমি একটা ছবি দিচ্ছি, বুঝতে পারবে। এই ছবিটা দেখতে পাচ্ছ, এই জায়গায় থাকে মাইনাস পাওয়ারটা থাকে, হ্যাঁ, আর এই জায়গায় প্লাস পাওয়ারটা থাকে, মানে এই অংশটা দিয়ে তারা কাছের জিনিসকে ভালোভাবে দেখে, কাছের, আর এই জায়গাটা দিয়ে তারা কি করে, দূরের জিনিস। খুব কনসেপ্টের প্রশ্ন ছিল, মানে ঘুরিয়ে 3-4 রকম ভাবে ঘুরিয়ে ফিরিয়ে এক জায়গায় আসতে হবে, সেই টাইপের প্রশ্ন ছিল। এটাই হচ্ছে বাইফোকাল লেন্স বা বাইফোকাল গ্লাসেস। মানে বেসিক্যালি কোন অংশটি দৃষ্টির কাছাকাছি যেতে সাহায্য করে, দৃষ্টির কাছাকাছি যাওয়ার জন্য আমার এই অংশটা দিয়ে দেখতে হবে, এই অংশটা দিয়ে দেখতে হবে কাছের জিনিস দেখার জন্য, কাছের জিনিস দেখার জন্য এই অংশটা। তাই এখানে কাছের রোগটাকে কি বলা হয়? হাই হাইপারমেট্রোপিয়া। হাইপারমেট্রোপিয়া, হাইপারমেট্রোপিয়াতে কি ব্যবহার করা হবে? উত্তল লেন্স সহ নিচের অংশ, এই নিচের অংশটা। এই ছিল আজকের ক্লাসটা। কেমন লেগেছে সত্যি কথা বলো? আজকের ক্লাসটা কেমন লেগেছে? ভালো, খুব ভালো, ভালো নাকি খুব ভালো? আমাকে সত্যি কথা বলো। আর কার কত কাউন্ট হয়েছে? পরের দিনে দেখাবো এরকম দুর্দান্ত সেট নিয়ে। আর তোমরা যারা এখনো ফিডব্যাক দাওনি ক্লাসটা কেমন হয়েছে, আমি সবার কমেন্ট পড়ি, লাইভে বললে তো সব কমেন্ট হারিয়ে যাবে। তোমরা আমাকে অবশ্যই এই প্লে স্টোরে ফিডব্যাক দিয়ে জানাবে, আমি সবাই দেখে নেব। এই যে গুগল প্লে স্টোর থেকে ওপেন করবে TWS একাডেমি অ্যাপ, আমি তোমাকে দেখিয়ে দিচ্ছি, এটা কিন্তু অবশ্যই করবে, খুব খুশি হব। তাহলে এই যে আরো ভালো ভালো কন্টেন্ট বা নিয়ে আসার জন্য ইন্সপায়ার্ড হবো। প্লে স্টোর ওপেন করে তোমরা সার্চ করবে TWS একাডেমি, আমি দেখাচ্ছি। এই যে গুগল প্লে স্টোর সার্চ করলাম, সার্চ করে কি বার করলাম? প্লে স্টোরে, যেখান থেকে অ্যাপ ইনস্টল করতে হয়, বুঝেছো? এই যে প্লে স্টোরে আমি সার্চ করলাম কি TWS একাডেমি, করে এই ওপেন করব না, এর ওপরে ক্লিক করব, নামের ওপরে ক্লিক করলে দেখো একটা অপশন আছে 5 স্টার দেওয়া। তো যদি তোমার ভালো লাগে রেট দিস অ্যাপ, 5 নম্বর স্টার, মানে সব শেষ, এই যে 1 2 3 4 5, এই 5 নম্বর স্টারটাই ক্লিক করবে। 5 নম্বর স্টারটাই ক্লিক করলে দেখবে সবগুলো নীল হয়ে যাবে, সবগুলো নীল। আর এখানে কমেন্ট লেখার বক্স, তো এই বক্সে লিখে এই ওপরে পোস্টের অপশন, পোস্ট করে দেবে, আমি কিন্তু অবশ্যই পড়ে নেবো। আরেকবার ভালো করে দেখে নাও, 5টাই কিন্তু নীল হবে। আর ওপরে এই জায়গায় দেখো, এই জায়গায় এখানে এই যে পোস্টের অপশন, তারপরে পোস্ট অপশনে ক্লিক করে দেবে। ঠিক আছে, আমি সবার ফিডব্যাক পড়ে নেব। জাস্ট TWS একাডেমি অ্যাপ এরকম সার্চ করবে, সার্চ করলে দেখবে 5টা স্টার, একদম শেষের স্টার 5 নম্বর স্টারে ক্লিক করবে। 5 নম্বর স্টারে ক্লিক করার পরে লেখার অপশন আসবে, সেখানে লিখে সাবমিট করবে। আমি অবশ্যই ধীরে ধীরে সবার কমেন্ট পড়ার চেষ্টা করব আজকে। ঠিক আছে, অ্যান্ড হোপফুলি পরের ক্লাসের জন্য তোমরা সবাই অপেক্ষা করবে। পরের দিনও কিন্তু আরো দুর্দান্ত ক্লাস হবে, তো সুতরাং মিস করবে না। কারণ ব্যাচ নিয়েছো মানে এমন নয় যে আমি ক্লাস না করেই সব হয়ে যাবে, ক্লাসটা করতে হবে। ওকে, 6টা রং দেবাংশু, 13টার মধ্যে নবদ্বীপের 3টে ভুল। আচ্ছা, টোটাল কোশ্চেন কত ছিল? আই থিঙ্ক 35, 35 বা 30, দেখে বলতে হবে, দেখে বলছি। আই থিঙ্ক 30। চলো, ভালো থেকো সবাই, দেখা হচ্ছে পরের দিন, সুস্থ থেকো, টিল দেন টেক কেয়ার, বাই।